আচ্ছা, দেখো তোমাদের তো পস্টুলেট 3/4 এসব নিয়ে কথাবার্তা হচ্ছিল, আর তোমার কম্পিটিশনের ব্র্যাকেট নিয়ে জাস্ট কথাবার্তা চলছে, তাই তো লাস্ট লেকচার তাই দেখলাম। হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, এবারে এই যে পস্টুলেট, মানে পার্টিকুলার পস্টুলেট 1 2 3 4 এইগুলোকে না একসাথে মিলিয়ে মিশিয়ে অনেক কিছু করতে হবে। মানে তোমাদের কম্পিটিশন ব্র্যাকেট নিয়ে জাস্ট কিছু ডিসকাশন এখনো বাকি আছে, মানে অনেকটাই হয়েছে, আবার কিছু জিনিসপত্র বাকি আছে, সেইটা যেমন পৌলমি পড়াচ্ছে পড়াবে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে এই পস্টুলেট 1 1 2 3 4 এইগুলো বলার পরে পস্টুলেট 5-এ যাওয়ার আগে না তোমাকে আরো কিছু কিছু থিওরেম পড়ে নিতে হয়। তার মধ্যে মূলত যেটা থাকবে সেটা হচ্ছে হারমিশিয়ান অপারেটরস এবং তার প্রপার্টিজ। এইটা নিয়ে তোমাকে অন্তত খান 2 ক্লাস জাস্ট অ্যালট করতে হবে, ঠিক আছে? তাহলে এইটা এবারে এই হারমিশিয়ান অপারেটর এবং তার রিলেটেড যে থিওরেমস ইত্যাদিগুলোকে বোঝার সুবিধা হয় যদি তুমি এই কোয়ান্টাম মেকানিক্সটা যে রিপ্রেজেন্টেশনে তুমি পড়ে এসেছো সেইখান থেকে তুমি যদি একটু এদিক ওদিক করো আর কি। মানে আমরা যখন দেখবে মানে ওই পস্টুলেট 1-এ ওয়েভ ফাংশন নিয়ে কথাবার্তা বলেছিলাম, সেখানে একটা বলেছিলাম যে ওয়েভ ফাংশনটাকে তুমি ধরো জাস্ট ফাংশন অফ পজিশন এইভাবে লিখছো, দিস ইজ নট দ্য ইউনিক রিপ্রেজেন্টেশন, বা শুধুমাত্র ওয়েভ ফাংশনকে একটা পজিশনের ফাংশন হিসেবেই ধরতে হবে, এইটা কিন্তু সবসময় নয় আর কি। আরো অনেক রিপ্রেজেন্টেশন আছে, আমরা সেইটা নিয়ে এবার একটু কথাবার্তা বলবো। যে কোয়ান্টাম মেকানিক্সের যে ল্যাঙ্গুয়েজটা সেটা একরকম করে তুমি দেখতে অভ্যস্ত, যেটা আমরা এতদিন পড়ে এসেছি আর কি, সেটাকে ইউজুয়ালি শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন বলে। কিন্তু এই শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন ছাড়াও আরো বেশ কিছু কিছু রিপ্রেজেন্টেশন আছে, সেইটাকে নিয়ে জাস্ট 2-4টে কথাবার্তা আজকে বলা। এবং সেই বলার রাস্তাতে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার সকল ব্রাকেট নোটেশন বলে একটা নোটেশন হয়, বা ডিরাক নোটেশন বলে নোটেশন হয়, সেটাকে ইন্ট্রোডিউস করব। করার পরে হচ্ছে আমরা এর আগে পর্যন্ত যে জিনিসপত্রগুলো পড়েছে শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন থেকে, সেইটাকে আমি ডিরাক নোটেশনে বা ব্রাকেট নোটেশনে কেমন করে লিখতে হয় সেটা জাস্ট তোমাদের শেখাবো। ম্যাথামেটিক্সের ডিটেলে না গিয়ে কেমন করে খুব মানে খুব খুব কুইকলি অন্যান্য রিপ্রেজেন্টেশনে চলে যাওয়া যায় আর কি, সেটা নিয়েই জাস্ট আমাদের আজকে মূলত আলোচনাটা চলবে আর কি, ঠিক আছে? তো আমরা বেসিক্যালি যেটা আজকে, আচ্ছা এইভাবে লিখি, আমরা কি কি জিনিস আলোচনা করতে চাইছি একটুখানি বলে নিই। সরি, আচ্ছা, টপিকস টু বি ডিসকাসড, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে তোমার রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা, এখানে একটু তারিখটা লিখে নিই। আর রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স, এখানে কিন্তু মূলত আমরা আলোচনা করব শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন, শ্রোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন, হাইসেনবার্গস ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, আর হচ্ছে ডিরাক রিপ্রেজেন্টেশন। ডিরাক নোটেশন বলতে পারো তুমি, নোটেশন, আর এটাকে অনেক সময় বলা হয় ব্রাকেট নোটেশন। এইটা, তো এই 4টে রিপ্রেজেন্টেশন আমরা মূলত আলোচনা করব। তারপর আমরা ফাইনালি যেটা করব যে এর আগে যে জিনিসগুলো তুমি পড়েছো সেগুলো দেখবে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে। তাহলে এবার অন্যান্য রিপ্রেজেন্টেশনে যা যা জিনিসপত্রগুলো তুমি করে ফেলেছো অলরেডি, কোনো একটা অপারেটর বলো, ওয়েভ ফাংশনস বলো, আইগেন ভ্যালু ইকুয়েশনস বলো, তারপরে তোমার হচ্ছে অ্যাভারেজ ভ্যালু বলো, সেইগুলোকে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে কেমন করে করা টরা যায় সেইটা নিয়ে যে আজকে মূলত আলোচনাটা চলবে আর কি, ঠিক আছে? এই হচ্ছে আজকে যেটা আমি পড়াতে চাইছি আর কি, এটা।
আচ্ছা, আমরা যেটা এখন পর্যন্ত শিখেছি সেটা একটুখানি বলি। মানে what we have learned so far, মানে একটা তো হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা তো ঠিক আছে, আমরা বলেইছি। মানে একদম প্রথম ৮-১০টা ক্লাস ছিল হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের উপরে, সেটা তো বলাই হয়েছে। তারপর আমরা যখন মেকানিক্স শুরু করেছিলাম, সেই মেকানিক্সে হচ্ছে পস্টুলেট 1, 2, 3, 4 এই ৪টে জিনিস মূলত আলোচনা হয়েছে। পস্টুলেট 1, পস্টুলেট 2, পস্টুলেট 3, পস্টুলেট 3 আর পস্টুলেট 4, এই ৪টে জিনিস আমরা বেসিক্যালি পড়েছি। মানে পস্টুলেট 1 হচ্ছে ওয়েভ ফাংশন বা স্টেট নিয়ে কথাবার্তা বলা হয়, পস্টুলেট 2 তে অপারেটর নিয়ে কথাবার্তা বলা হয়, পস্টুলেট 3 তে আইগেন ভ্যালু ইকুয়েশন নিয়ে কথাবার্তা বলা হয়, আর পস্টুলেট 4 তে অ্যাভারেজ ভ্যালু নিয়ে কথাবার্তা বলা হয় আর কি। এইটা সবকটাই হচ্ছে অল ইন শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন। এবার আমাকে অন্যান্য রিপ্রেজেন্টেশনের কাছে আসতে হবে। তাহলে দেখো কি কি রিপ্রেজেন্টেশন আছে আগে দেখে নিই। শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনের মূল ব্যাপারগুলো কি ছিল, যেটা পস্টুলেট 1, 2, 3, 4 তার মধ্যে অলরেডি বোঝা গেছে। আচ্ছা, শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা কেমন ছিল একটুখানি দেখে নেওয়া যাক। শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন আমরা কি কি জিনিসগুলো দেখেছি একটুখানি বুঝে নিই। দেখো, আচ্ছা, শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনের মূল ব্যাপারগুলো দেখো একটুখানি ধরো। দেখো, তাহলে আমরা যে কোয়ান্টাম মেকানিক্স পড়েছি, যেটা বেসিক্যালি শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন, সেখানে মূল ব্যাপারগুলো কি ছিল একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে প্রথমেই পস্টুলেট 1 এ তোমাকে একটা কোয়ান্টাম স্টেটকে ডিফাইন করতে হয়। তা সেই কোয়ান্টাম স্টেটকে তুমি কিভাবে লিখতে অভ্যস্ত? যদি তুমি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন নিয়ে ইন্টারেস্টেড হও, তাহলে কোয়ান্টাম স্টেটটাকে তুমি ফাংশনের পজিশন এরকম ভাবে লিখতে অভ্যস্ত। তাহলে কি না, যেটা হচ্ছে কোয়ান্টাম স্টেট অফ এ সিস্টেম is represented by a function of position, তাই তো? কোয়ান্টাম স্টেট অফ এ সিস্টেম ইজ রিপ্রেজেন্টেড বাই এ ফাংশন অফ পজিশন। অর্থাৎ সাইটাকে আমি যদি ইন 1D তে দেখি, 1D টা আচ্ছা আচ্ছা 3D তেও না হয় বলছি, 3 ডাইমেনশনে যদি বলি, তাহলে ওয়েভ ফাংশনটাকে তুমি আর এর ফাংশন হিসেবে লিখছো। আমি টাইম ইন্ডিপেন্ডেন্ট কেসটাকেই প্রথমে আলোচনা করছি, টাইম ডিপেন্ডেন্ট কেসটাকে পরে বলবো। সাইটা হচ্ছে তোমার আর এর ফাংশন। অর্থাৎ তুমি যদি এটাকে কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে করো, সেটাকে জাস্ট তুমি বলবে যে এক্স ওয়াই জেড এর ফাংশন। এটা হচ্ছে ইন কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টিজিয়ানটাকে আগে দেখি। কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তোমার ওয়েভ ফাংশন এটা পজিশনের ফাংশন, যেটা বেসিক্যালি তোমার সকল এক্স ওয়াই জেড এর ফাংশন। আর এটাকেই তুমি জাস্ট এইরকম ভাবে লিখেছিলে আর থিটা ফাই এর ফাংশন তুমি লিখতে পারো যদি ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তুমি ওয়েভ ফাংশনটাকে এরকম ভাবে লিখেছিলে। এবং সেটাও বলেছিলাম যে এই যে ওয়েভ ফাংশনসগুলো, এই ওয়েভ ফাংশনসগুলো হ্যাঁ সাইগুলো কি হচ্ছে, মানে উইদিন দ্য গিভেন ডোমেইন সাই হচ্ছে 1 নম্বর তোমার ফাইনাইট হয়, 2 নম্বর সিঙ্গেল ভ্যালুড হবে, 3 নম্বর কন্টিনিউয়াস হবে, আর 4 নম্বর হচ্ছে তোমার ফার্স্ট ডেরিভেটিভ অফ সাই
ইজ অলসো কন্টিনিউয়াস। এটা ফার্স্ট ডেরিভেটিভ অফ সাই সেটা তোমার সেটাও কন্টিনিউয়াস হচ্ছে। তো এই চারটে ক্রাইটেরিয়া বেসিক্যালি স্যাটিসফাই করবে, তাই তো? তাহলে কোয়ান্টাম স্টেট অফ এ সিস্টেম ইজ ডিপেন্ডেন্ট বাই ফাংশন অফ পজিশন, অর্থাৎ থ্রি ডাইমেনশনে সাইটাকে তুমি এক্স ওয়াই জেড বা আর থিটা ফাই এর ফাংশন হিসেবে লিখবে। উইদিন দ্য গিভেন ডোমেইন সাইটা হচ্ছে তোমার ফাইনাইট সিঙ্গেল ভ্যালু কন্টিনিউয়াস উইথ কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ হবে। এইটা সকাল হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া অফ ওয়েভ ফাংশন। ক্রাইটেরিয়া অফ ওয়েভ ফাংশন এটা। আর হচ্ছে তুমি সেইখান থেকে তোমার ওই কনসেপ্ট অফ আচ্ছা তার আগে বলি, তার আগে একটা জিনিস বলা যাক। আর একটা জিনিস তোমার ইম্পর্টেন্ট যেটা যে এই এই অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়ার সাথে সাথে আরো দু একটা জিনিস বলা হয়েছিল, সাইটা হচ্ছে ইন জেনারেল কমপ্লেক্স। সাইটা ইন জেনারেল কমপ্লেক্স, তাহলে সাই স্টারটাকে তুমি লিখছিলে কমপ্লেক্স কনজুগেট অফ সাই, কনজুগেট অফ সাই। তাহলে সাই যেহেতু ইন জেনারেল কমপ্লেক্স, তো কমপ্লেক্স কনজুগেট তুমি নিতে পারো এইটা। আর যেটা ইম্পর্টেন্ট যে তার বন্ড প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন তোমায় কি বলছে, সাই স্টার সাই যেটা হচ্ছে সাই মডিউলাস স্কোয়ার, এটা রিপ্রেজেন্টস দ্য প্রবাবিলিটি ডেনসিটি। এটা তোমার প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করে। আর কি, আর হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও, এটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে। তাহলে তোমার সাই স্টার সাইটা হচ্ছে কোন একটা পার্টিকুলার পয়েন্টে বা পার ইউনিট ভলিউমের মধ্যে যে প্রবাবিলিটি সেটা রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এটা একটা প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করছে। আগে তুমি ইন্টিগ্রাল ওভার অল স্পেস করে দাও সাই স্টার সাই ডিটাও, সেটা হচ্ছে তোমার টোটাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করবে। আর তার সঙ্গে সঙ্গে তুমি যদি এরকম একটা জিনিস পাও ইন্টিগ্রাল ওভার অল স্পেস, তো দুটো ফাংশনস আছে, একটা সাই আই একটা সাই জে। তুমি সাই আইটা সাই জে ডিটা এটা তুমি নিলে, এটা তোমার কনেকার ডেল্টা হয় এইটা। এটার মানে হচ্ছে এইটা বেসিক্যালি 1 হবে যখন আই ইকুয়াল টু জে, এটা হচ্ছে নর্মালাইজেশন ক্রাইটেরিয়া। নর্মালাইজেশন ক্রাইটেরিয়া এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে যখন তোমার আই নট ইকুয়াল টু জে, সেটা হচ্ছে অর্থোগোনালিটি ক্রাইটেরিয়া। নর্মালাইজেশন ক্রাইটেরিয়া এটা হচ্ছে তোমার অর্থোগোনালিটি ক্রাইটেরিয়া, অর্থোগোনালিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, তাহলে নর্মালাইজেশন মানে কি, অর্থোগোনাল মানে কি, আর এই দুটো কন্ডিশন যদি একসাথে স্যাটিসফাইড হয় আর কি, এই যে পুরোটা এটাকে বলা হবে অর্থো নর্মালিটি ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া আর ডেল্টা আই যে থাকে এটাকে একটা নাম দেওয়া হচ্ছে, এটাকে বলা যায় ক্রনেকার ডেল্টা, তাই তো? এটা তাহলে মূলত আমি জাস্ট এবারে ডিজেনারেসি হানাতানি সব জিনিসপত্রগুলো আছে। সোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনের প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে তুমি যে ওয়েভ ফাংশনটাকে মানে কোয়ান্টাম স্টেটটাকে তুমি একটা ফাংশন দিয়ে এক্সপ্রেস করছো, ওয়ান ডাইমেনশনে হলে ওটা শুধুমাত্র এক্স এর ফাংশন, এছাড়া থ্রি ডাইমেনশন বা টু ডাইমেনশনে তার করসপন্ডিং ফাংশনাল ডিপেন্ডেন্সগুলো তোমাকে এক্সপেশালি লিখতে হবে। তার অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে যে উইদিন দ্য গিভেন ডোমেইন দ্য ফাংশন মাস্ট বি ফাইনাইট সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস উইথ ইস কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ। আচ্ছা, আমি ওয়েভ ফাংশনটা ইন জেনারেল কমপ্লেক্স সেটা নিয়ে কথাবার্তা বলেছি। তাহলে কমপ্লেক্স যদি ফাংশন তার কমপ্লেক্স কনজুগেটের মানে থাকবে। সাই যদি তোমার ওয়েভ ফাংশন হয় তাহলে সাইজটা দিয়ে তুমি যা কমপ্লেক্স কনজুগেটটাকে বোঝাবে, সাইজটাকে সাই দিয়ে গুণ করলে একটা নন নেগেটিভ রিয়েল কোয়ান্টিটি বেরোয়, যেটা বেসিক্যালি প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করে। টোটাল প্রবাবিলিটি সেটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটা এটা হয়, আর টোটাল প্রবাবিলিটি 1 হয়ে গেলে সেটা হচ্ছে নর্মালাইজড ওয়েভ ফাংশন বা নর্মালাইজড স্টেট। আর যদি তোমার দুটো ডিফারেন্ট ফাংশন নাও ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই যে ডিটা সেটা যদি 0 হয় তাহলে ফাংশন দুটো তুমি বলবে একে অপরের সঙ্গে অর্থোগোনাল। আর একটা সেট অফ ফাংশনস যারা একে অপরের সঙ্গে অর্থোগোনাল এবং প্রত্যেকে নর্মালাইজ, তাদেরকে অর্থ নর্মাল সেট তৈরি করে, সেটা তুমি জানো আর কি। ঠিক আছে, তাহলে এইগুলো তোমার মোটামুটি ভাবে জানা আছে। আচ্ছা, আর কি, তাহলে ওয়েভ ফাংশন নিয়ে যখন বুঝলাম,
ওয়েভ ফাংশন যেমন বুঝলাম, এবারে নেক্সট যেটা লাগে তোমার অপারেটর লাগে, যেটা পস্টুলেট 2 তে তোমার আসে। আর অপারেটর নিয়ে কি কথাবার্তা বলা হয়েছে এখন পর্যন্ত? না, একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর পেতে গেলে তোমাকে মানে তুমি যেটা ধরে নিয়েছো শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে, যে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলকে তুমি ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন এন্ড মোমেন্টাম তুমি এক্সপ্রেস করতে পারবে। তাহলে কি, প্রথমে টু ফাইন্ড দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর corresponding to a classical observable corresponding to a classical observable, to find the quantum mechanical operator corresponding to a classical observable, we proceed as follows. তাহলে প্রথম স্টেপে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে তুমি প্রথমে এটা মেনে নাও যে 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 কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলকে ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশনের মোমেন্টাম এক্সপ্রেস করা যায়। তাহলে প্রথম যেটা দরকার, এনি ক্লাসিক্যাল observables can be expressed in terms of components of position and momentum. প্রথমে তুমি এটা ভাবো যে এনি ক্লাসিক্যাল অবজারভেবল ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন এন্ড মোমেন্টাম। এটা তোমাকে বুঝতে হবে। তার মানে আমি যদি কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে করি, তাহলে যেটা কথা যে ক্লাসিক্যাল অবজারভেবলগুলোকে তুমি জাস্ট মানে এক্স ওয়াই জেড পিএক্স পিওয়াই পিজেড এরকম ভাবে তুমি জাস্ট এক্সপ্রেস করতে পারবে। মানে পজিশন কম্পোনেন্টগুলো এক্স ওয়াই জেড আর মোমেন্টাম কম্পোনেন্টগুলো পিএক্স পিওয়াই পিজেড। এটা তোমাকে প্রথম করতে হচ্ছে। আর এবারে তোমাকে যেটা করতে হয়েছিল টু ফাইন্ড দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর corresponding to the classical observable we have to replace x y z px py pz by their respective operators. To find the quantum mechanical operator corresponding to the classical observables, we have to replace x y z px py pz by their respective operators. আচ্ছা, রেসপেক্টিভ অপারেটরস গুলো কি? মানে যেটা আমি ধরে নিয়েছিলাম, যেখানে এক্স এর অপারেটরটা হচ্ছে তোমার জাস্ট এক্স দিয়ে গুণ হয়ে যাওয়া, ওয়াই অপারেটরটা মানে হচ্ছে তোমার ওয়াই দিয়ে গুণ হয়ে যাওয়া, জেড অপারেটরটা মানে হচ্ছে তোমার জেড দিয়ে গুণ হয়ে যাওয়া, এটা। আর পিএক্স যে করসপন্ডিং অপারেটরটা সেটা হচ্ছে মাইনাস আইএইচ ক্রস ডেল ডেল এক্স। ওয়াই অপারেটরটা সেটা হচ্ছে মাইনাস আইএইচ ক্রস ডেল ডেল ওয়াই। অ্যান্ড পিজেড এই যে অপারেটরটা সেটা হচ্ছে মাইনাস আইএইচ ক্রস ডেল ডেল জেড। তো দেখো এক্স ওয়াই জেড এবং পিএক্স পিওয়াই পিজেডকে তুমি রেসপেক্টিভ এইরকম ভাবে রিপ্লেস করে দিচ্ছ, এইটা। তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে এক্স ওয়াই জেডটাকে তুমি এক্স ওয়াই জেড হিসেবেই লিখবে, আর পিএক্স পিওয়াই পিজেড অপারেটরগুলোকে যথাক্রমে মাইনাস আইএইচ ক্রস ডেল ডেল এস, মাইনাস আইএইচ ক্রস ডেল ডেল ওয়াই এবং মাইনাস আইএইচ ক্রস ডেল ডেল জেড ফর্মে তুমি জাস্ট লিখবে, এটা। আর ফাইনালি তোমাকে একটু চেক করে নিতে হয়, যে ফাইনালি চেক whether the operators are Hermitian or not. আচ্ছা, এইখানে যেটা আরেকটা জিনিস বলা, যেটা হচ্ছে কি এই যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো তারা কিন্তু লিনিয়ার হবে। এটা একটা ভীষণ এসেনশিয়াল ক্রাইটেরিয়া, সেটা তো আছেই আর কি। মানে এই অপারেটরগুলো যে ফাইনালি মানে লিনিয়ার হবে এটা বলাই বাহুল্য, তার সঙ্গে অ্যাডিশনালি তোমাকে চেক করতে হয় সেটা তোমার হারমিশন হচ্ছে কি হচ্ছে না। এটা হচ্ছে মোদ্দা কথা। তো ফাইনালি চেক whether the operators are Hermitian or not, ঠিক আছে। আচ্ছা, হারমিশিয়ান অপারেটর হওয়ার যে কন্ডিশন, সেই কন্ডিশনগুলো এখনো শেখানো হয়নি। তো কন্ডিশনগুলো আমরা জাস্ট আজকের ক্লাসের শেষের দিকে বা নেক্সট ক্লাসে একটা অপারেটর হারমিশিয়ান হওয়ার কন্ডিশনগুলোকে শেখাবো। তাহলে ওই লাস্ট পয়েন্টটা তুমি যদি বাদও দাও, তাহলে এই আগের পার্টটা তোমার কাছে খুবই পরিষ্কার হয়েছে যে কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর পেতে গেলে
তোমাকে যেটা করতে হচ্ছে যে ক্লাসিক্যাল অবজারভেবলটাকে ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশনের মোমেন্টাম তুমি অলওয়েজ এক্সপ্রেস করতে পারবে, সেটাকে তুমি এক্সপ্রেস করো। তারপরে তুমি জাস্ট কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর পেতে গেলে এক্স ওয়াই জেড পিএক্স পিওয়াই পিজেড কে তাদের রেসপেক্টিভ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর রিপ্লেস করে দাও, ঠিক আছে? তাহলেই হবে এটা। এবং এই অপারেটরগুলো লিনিয়ার হবে, হারমিশন হবে, সেই সব কথাবার্তা বেশ কিছু তোমায় বলা হয়েছে এইটা, ঠিক আছে? এইটা হলো। আচ্ছা, আর তুমি কি পড়েছো? আর থেকে তুমি পড়েছো যেটা আইগেন ভ্যালু ইকুয়েশন, তুমি জাস্ট লিখতে শিখেছো। সেটা বেসিক্যালি পশ্চরের থ্রিতে আসে আইগেন ভ্যালু ইকুয়েশন। ধরো একটা অপারেটর একটা ফাংশন সাইয়ের উপরে কাজ করলো, করে দাও সেই সাইটাকে ফেরত দিই উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লাই। তাহলে এই ধরনের যে ইকুয়েশনটা সেটা বেসিক্যালি আইগেন ভ্যালু ইকুয়েশন। এবং এখানে তুমি যেটা বলবে সেটা হচ্ছে এই যে সাই ইজ দ্য আইগেন ফাংশন অফ এ উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। So this is very very important, যে psi is the eigen function of A with the eigenvalue alpha. হ্যাঁ, psi is the eigen function of A with the eigenvalue alpha. এইটা মানে এইরকম ভাবে তোমাকে এটাকে রাখতে হয়। এটা একটা আইগেন ভ্যালু ইকুয়েশন, এটা সাইটাকে বলবো আইগেন ফাংশন অফ অপারেটর A with the eigenvalue alpha। এবং এর সঙ্গে আমরা আরো যে জিনিসগুলো বলেছিলাম সেটা হচ্ছে এই যে যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করে তাহলে তোমার এই আইগেন ভ্যালুটাই হয়ে যাবে করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবলের ভ্যালুটা, মানে আলফা উইল বি দ্য result that can be আচ্ছা মানে বি দা রেজাল্ট না করে বি দা ভ্যালু of the classical observable A, and alpha is the value of the classical observable A that can be obtained as a result of measurement that can be obtained as a result of measurement of A in the eigenstate of A operator। মানে পশ্চরের থ্রি এর যে মূল ব্যাপারটা আর কি, that the only values of a classical observable that comes out as a result of measurement is the eigen values of the quantum mechanical operator corresponding to that classical observable। হ্যাঁ, সেটা আমি লিখেছি যে যদি তোমার আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে হয় এসআই ইকুয়াল টু আলফা সাই, তাহলে আমি মুখে বলবো যে সাই ইজ দ্য আইগেন ফাংশন অফ অপারেটর এ উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। আর এই আলফাটাই হচ্ছে করসপন্ডিং আইগেন মানে ক্লাসিক্যাল অবজারভেবলের ভ্যালুটা। তাহলে তুমি হ্যামিল্টনিয়ান অপারেটর সাই এর উপরে কাজ করে তুমি এনার্জি ইন্টু সাই পেলে, তাহলে এনার্জি হচ্ছে তোমার করসপন্ডিং ওই ক্লাসিক্যাল অবজারভেবলটা আর কি। হ্যাঁ, তাহলে সেইভাবে থেকে লেখা হয় যেখানে আলফা উইল বি দ্য ভ্যালু অফ দ্য ক্লাসিক্যাল অবজারভেবল এ দ্যাট ক্যান বি অবটেন্ড অ্যাজ এ রেজাল্ট অফ মেজারমেন্ট অফ এ ইন দ্য আইগেনস্টেট অফ এ অপারেটর। এটা তাহলে আইগেন ভ্যালু ইকুয়েশন, এটা তুমি শিখেছো এটা। এবং সেইখান থেকে তোমার এই যে ডিজেনারেসির যে গল্প, যেটা ডিজেনারেসি গল্পটা তুমি শিখেছো। ধরো দুটো তোমার লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ফাংশন আছে সাই আই, এ অপারেটর সাই আই উপরে কাজ করে আলফা আই সাই আই দিল, আবার এ অপারেটর ধরো সাইজের উপর কাজ করে তোমার আলফা জে সাই জে দিল। এবারে ধরো এমন হলো যে সাই আইটা নট ইকুয়াল টু সাই জে, অর্থাৎ তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, বাট আলফা আই ইকুয়াল টু আলফা জে হয়ে গেল। এটা রিপ্রেজেন্ট করছে যে স্টেটস আর ডিজেনারেট। আর যদি তোমার মানে যদি এরকম হতো সাই আই নট ইকুয়াল টু সাই জে, অটোমেটিক্যালি ইমপ্লাই করতো আলফা আই নট ইকুয়াল টু আলফা জে, তখন তুমি বলতে স্টেটস আর নন ডিজেনারেট। এটা তোমার জানা আছে আর কি, জাস্ট এখানে একটুখানি বলে নেওয়া ভালো, যেখানে হচ্ছে তোমার সাই আই অ্যান্ড সাই জে আর তার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সাই আই অ্যান্ড সাই জে আর
লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা তোমাকে ধরে নিতে হবে এটা। তা দেখ, তুমি এই পস্তুলেট থ্রি থেকে তুমি ডিজেনারেসি নিয়েও জাস্ট কিছু কথাবার্তা শিখেছো, এবং যেভাবে নোটেশনগুলো ইউজ করা হয়েছে সবটাই কিন্তু সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন। আর ফাইনালি তুমি যেটা শিখেছো সেটা হচ্ছে তোমার অ্যাভারেজ ভ্যালু বের করা। অ্যাভারেজ ভ্যালু অফ এ in the quantum state psi is given as এ অ্যাভারেজটা হচ্ছে তোমার কিরকম ভাবে লিখতে হয়, পস্টুলেট 4 সেটা লেখো তুমি, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটাও বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও। এটা তুমি ফাইনালি পস্টুলেট 4 শিখেছো। তাহলে তুমি খেয়াল করো যে তুমি এখন পর্যন্ত যা শিখেছো, হ্যাঁ, সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে, হ্যাঁ, সেটা বেসিক্যালি হচ্ছে এই। তাহলে আমি কি বললাম যে পস্টুলেট 1 তুমি ওয়েভ ফাংশনটাকে বুঝেছো, যে ওয়েভ ফাংশনটাকে যে ফাংশনের পজিশন, এবং সেখান থেকে ওয়েভ ফাংশনের অ্যাকসেপ্টেবিলিটি, ওয়েভ ফাংশনের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, নর্মালাইজেশন, অর্থোগোনালিটি ইত্যাদি তোমার বোঝা হয়েছে। পস্টুলেট 2 তে তুমি অপারেটর বুঝেছো, সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করেসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর পেতে গেলে তোমাকে যেটা করতে হয়েছে যে ক্লাসিক্যাল অবজারভেবলগুলোকে প্রথমেই তোমাকে ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশনের মোমেন্টাম লিখে ফেলতে হচ্ছে। তারপর পজিশনগুলোর জায়গায় হচ্ছে পজিশন অপারেটরগুলো, আর মোমেন্টামের জায়গায় মোমেন্টাম অপারেটরগুলোকে ইউজ করতে হবে, এবং পজিশন অপারেটর মোমেন্টাম অপারেটরগুলোর ফর্মটা হচ্ছে এখানে যেটা বলা আছে এক্স্যাক্টলি সেটা। আর ফাইনালি সেটা হারমিশন কিনা তোমাকে চেক করতে হবে। হারমিশন অপারেটর হওয়ার কন্ডিশন এখনো শেখানো হয়নি, সেটা তোমার আজই বা নেক্সট ক্লাসে অবশ্যই তোমাকে শিখিয়ে দেওয়া হবে। আচ্ছা, এবার পস্টুলেট 3 তে তুমি আইগেন ভ্যালু ইকুয়েশনস পড়েছো, হ্যাঁ, যেখানে তোমার এসআই ইকুয়াল টু আলফা সাই যদি হয়, যেখানে আলফা একটা কনস্ট্যান্ট, তখন তুমি বলবে সাই ইজ দ্য আইগেন ফাংশন অফ অপারেটর এ উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। এটা তুমি দেখেছো। ডিজেনারেসি নন ডিজেনারেসি সেই কনসেপ্টটা তুমি শিখেছো। আর অ্যাভারেজ ভ্যালু কেমন করে ক্যালকুলেট করতে হয় সেটা তুমি শিখেছো। দেখো, এইগুলো যেগুলো শিখেছো সেইগুলো হচ্ছে, এইগুলোই হচ্ছে তোমার সকল সরিঞ্জের পজিশন রিপ্রেজেন্টেশনে শেখা। কারণ ওয়েভ ফাংশনটাকে তুমি অ্যাজ এ ফাংশন অফ পজিশন তুমি এক্সপ্রেস করেছো, তাই তো? এই জিনিসগুলোই তো শিখেছো নাকি? সব কটা শিখেছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে যেগুলো বলা হলো এইগুলো সবই কিন্তু সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন। আমাকে জাস্ট একটাই রিপ্রেজেন্টেশন প্রথমে পড়া হয়েছে বলে তোমাকে এটা সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন আলাদা করে উল্লেখ করা হয়নি, কিন্তু যা কিছু বললাম সবটাই হচ্ছে সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন। আর এবারে কথাটা যেটা মূল ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই যে, এই যেটা আমি বললাম দিস ইজ নট দ্য ইউনিক চয়েস। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই যে 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 সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন ইজ নট দ্য অনলি চয়েস। হুম, সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন ইজ নট দ্য অনলি চয়েস। হ্যাঁ, এইটাই একমাত্র চয়েস সেটা কিন্তু নয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেয়ার আর আদার রিপ্রেজেন্টেশন অলসো, অন্যান্য রিপ্রেজেন্টেশনে কিন্তু আছে। কি কি সেগুলো? এই যে আদার যে রিপ্রেজেন্টেশন গুলো আছে সেগুলি আমাকে জাস্ট অ্যাডিশনাল এখানে কভার করতে হবে। তার মধ্যে প্রথম যেটা, সেটা 2 নম্বর রিপ্রেজেন্টেশন আমি বলছি আর কি, মানে ফার্স্ট একটা 1 নম্বর লিখে দিই, এটা ছিল 1 নম্বর রিপ্রেজেন্টেশনটা। তার 2 নম্বর রিপ্রেজেন্টেশন যেটা, সেটাকে বলা হবে সরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। তার নেক্সট যেটা, সেটা হচ্ছে সরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। তাহলে এটা তোমাদের ক্ষেত্রে নতুন জিনিস। তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি কেমন করে করব। আচ্ছা দেখো, প্রথম যে জিনিসটা তুমি মাথায় রাখবে সেটা হচ্ছে এই যে, যে এক্ষেত্রে কোয়ান্টাম স্টেটটাকে তুমি আর ফাংশনের পজিশন লিখবে না, তার বদলে ফাংশনের মোমেন্টাম লিখবে। তাহলে এনি কোয়ান্টাম স্টেট
is represented by a function of momentum. তাহলে any quantum state is represented by a function of momentum, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে যে এই যে স্টেটটা, এইটাকে তুমি এখন লিখবে জাস্ট মোমেন্টামের ফাংশন হিসেবে। মানে আগেরটা যেমন জাস্ট মানে পজিশনের ফাংশন হিসেবে লিখেছিলাম, সেটা তোমার মোমেন্টামের ফাংশন হিসেবে তুমি লিখবে আর কি। তুমি ধরো এইটাকে তুমি এইরকম ভাবে ভাবতে পারো, সাইটা তোমার এই ধরো P1 P2 P3, আমি এরকম ভাবে লিখলাম P1 P2 P3, মানে যেমন তোমার এতে পজিশন রিপ্রেজেন্টেশনে, মানে আমি বলছি যে পজিশন ভেক্টর 8 থাকে, তিনটে কম্পোনেন্ট এক্স ওয়াই জেড এরকম ভাবে তুমি লেখো না, এখানে মোমেন্টামটাকে তুমি পিএক্স পিওয়াই পিজেড বা P1 P2 P3 এরকম ভাবে তুমি লিখতে পারো। হ্যাঁ, মানে এটাকে মানে তোমার যেটা আমি বলছি এটাকে P1 P2 P3 এইভাবেও লিখতে পারো, অথবা পিএক্স পিওয়াই পিজেড এরকম ভাবে তুমি লিখতে পারো। যাকে তাহলে এনি কোয়ান্টাম স্টেট ইজ রিপ্রেজেন্টেড বাই এ ফাংশন অফ মোমেন্টাম। আগে ছিল সেটা তোমার পজিশনের ফাংশন, এখন কিন্তু সেটা মোমেন্টামের ফাংশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে যেটা কথা যে তুমি ওই যখন কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর পেতে চাইবে, টু ফাইন্ড দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, to find the quantum mechanical operator corresponding to a classical observable, তোমার কি করতে হচ্ছে না, প্রথমেই যেটা করবে 1 নম্বর স্টেপে, যে এক্সপ্রেস the classical observables in terms of components of momentum, মানে P1 P2 P3 and component positions, মানে express the classical observable in terms of components of momentum and components of position। আর পজিশনকে আমি নাম দিচ্ছি হচ্ছে x P1 এই ধরো y লিখছি, না হলে y P2 ঠিক আছে, মানে xy z দিয়েও লিখতে পারো, আর অথবা x1 x2 x3 এরকম ভাবে লিখতে পারো আর কি, এটাই বলছি। আচ্ছা ঠিক আছে, আমি এইভাবেই লিখছি, না zp3 এরকম ভাবে ধরো লিখলাম। মানে দেখো যেমন x এর সাফিক্স হচ্ছে তুমি মানে x, মানে আমি অন্যভাবে বলি যে যদি তোমার সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে এক্স ওয়াই জেড সেগুলো পজিশন কোঅর্ডিনেট ছিল, এবং তার রেসপেক্টে মোমেন্টাম কোঅর্ডিনেটকে আমি পিএক্স পিওয়াই আর পিজেড বলছিলাম, তাহলে এখানেও ঠিক একই রকম করে তুমি জাস্ট x1 মানে xp1 xp2 xp3 এইরকম ভাবেও লিখতে পারো, অথবা তুমি xy জেড আলাদা নাম দিয়েও জাস্ট লিখতে পারো, মানে একই বেসিক্যালি মানে আর কি, কোনো অসুবিধা কিছু না। মানে এটাকে xp1 xp2 xp3, মানে দেখো তুমি জাস্ট, আমি আগের সঙ্গে সিমিলারিটি টেনে জিনিসটাকে করছি। আগে হচ্ছে পজিশনগুলো xy জেড ছিল, মোমেন্টাম কম্পোনেন্টগুলো px py pz ছিল। আর এখন মোমেন্টামগুলো P1 P2 P3 যদি হয়, তাহলে তার করসপন্ডিং পজিশন কম্পোনেন্টগুলো কি হচ্ছে না xp1 xp2 xp3 এইরকম ভাবে জাস্ট লেখা হচ্ছে আর কি। হ্যাঁ, বা rp1 rp2 rp3, বা তোমার এত কিছু ঝামেলার মধ্যে না গিয়ে তুমি আরো সহজ করে দিতে পারো তুমি জিনিসটাকে। এইটাকে তুমি ধরো, এইটাকে মনে মনে তুমি x ভাবো, এইটাকে মনে মনে তুমি y ভাবো, এটাকে মনে মনে তুমি z ভাবো, একই মানে যা খুশি xyz আর p1 p2 p3 এইরকম ভাবে তুমি জাস্ট এক্সপ্রেস করছো। মানে জাস্ট পজিশনের কম্পোনেন্ট অ্যালং P1, হ্যাঁ, মানে এটাকে বা এটাকে এর থেকে আরো ভালো করে লেখা উচিত হচ্ছে এইরকম ভাবে, এটাকে এটা আর বলা উচিত, মানে মানে পজিশন একটা থ্রি ডাইমেনশনে, তার P1 কম্পোনেন্ট P2 কম্পোনেন্ট P3 কম্পোনেন্ট, মানে আমি ব্যাপারটা কি বলছি দেখো, তুমি যখন আগে লিখেছিলে
পজিশন করেন এক্স ওয়াই জেড বলে, তাহলে মোমেন্টামের এক্স কম্পোনেন্ট, মোমেন্টামের ওয়াই কম্পোনেন্ট, মোমেন্টামের জেড কম্পোনেন্ট নিচ্ছিলে, তাই তো? মোমেন্টাম থেকে ওভারঅল মোমেন্টাম, তার তিনটে কম্পোনেন্ট পিএক্স পিওয়াই পিজেড এইরকম ভাবে লিখছো। তাহলে এখন যদি আমার মোমেন্টামগুলো যথাক্রমে পি1 পি2 পি3 হয়, তাহলে রেডিয়াল ভেক্টরে একটা পি1 কম্পোনেন্ট, একটা পি2 কম্পোনেন্ট, একটা পি3 কম্পোনেন্ট। তাহলে রেডিয়াস ভেক্টরের পি1 কম্পোনেন্টটাকে আমি এক্স বলছি, পি2 কম্পোনেন্টটাকে ওয়াই বলছি, পি3 কম্পোনেন্টটা ধরো আমি জেড বলছি। ঠিক আছে, এইটা তাহলে যেটা হচ্ছে এই একই রকম করে তুমি প্রথমে যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশনের মোমেন্টাম তুমি এক্সপ্রেস করতে পারলে। আর তারপরে তোমার কি করছে, সেকেন্ড স্টেপে তোমার কি করতে হচ্ছে না, পি1টাকে তুমি পি1 অপারেটরটাকে তুমি জাস্ট লেখো। মানে এবারে কি করতে হবে তোমাকে, আচ্ছা আমি এক লাইন লিখে দিই। নেক্সট তোমাকে কি করতে হবে, কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর পেতে গেলে পজিশন বা মোমেন্টাম গুলো তাদের রেসপেক্টিভ অপারেটর দিয়ে হচ্ছে রিপ্লেস করতে হবে। সেকেন্ড স্টেপে যেটা হচ্ছে কি, রিপ্লেস দিস কম্পোনেন্টস by their respective operators by their respective operators to get the quantum mechanical operators. So replace these components by their respective operators to get the quantum mechanical operator corresponding to the classical observable. দেখো কি বলছি, দেখো তুমি এবারেই হচ্ছে মজাটা, যে তুমি যখন শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে ছিলে তখন কি করতে হয়েছিল, এক্স অপারেটরটাকে এক্স লিখেছিলে, ওয়াই অপারেটরটাকে ওয়াই লিখেছিলে, জেড অপারেটরটাকে জেডই লিখেছিলে, আর পিএক্স পিওয়াই পিজেডটাকে তার মতো করে তুমি পাল্টেছিলে। আর এইখানে তোমাকে কি করতে হবে না, পি1 অপারেটরটাকে তুমি পি1ই লেখো, পি2 অপারেটরটাকে তুমি পি2ই লেখো, পি3 অপারেটরটাকে তুমি জাস্ট পি3 লেখো। যেমন করে তুমি এক্স ওয়াই জেডটাকে এক্স ওয়াই জেডই লিখেছিলে, তেমন পি1টাকে পি1 লেখো, পি2কে পি2 লেখো, পি3কে পি3 লেখো। আর এক্সটাকে লেখো তুমি আই এইচ কস ডেল ডেল পি1, ওয়াইটাকে লেখো আই এইচ কস ডেল ডেল পি2, আর জেডটাকে লেখো আই এইচ কস ডেল ডেল পি3। তাহলে দেখো তফাৎটা কি, মানে তুমি অ্যাজিভ জানো যেখানে পজিশন ছিল সেটাকে তুমি মোমেন্টাম দিয়ে রিপ্লেস করেছো। মানে এখানে এক্স ছিল তাকে পি1 বলেছো, মানে এক্স অপারেটরটা এক্স ছিল তুমি পি1 অপারেটরটাকে পি1 লিখেছো, ওয়াই অপারেটর ওয়াই ছিল তুমি পি2টাকে অপারেটরটাকে পি2 লিখেছো, জেডটা ছিল জেড অপারেটর ইকুয়াল টু জেড ছিল, তার বদলে তুমি জাস্ট লিখলে পি3 অপারেটরটা পি3 লিখলে। এবারে এখানে যেমন তোমার মোমেন্টাম গুলো অ্যালং এ পার্টিকুলার, মানে মোমেন্টামের কম্পোনেন্ট অ্যালং এক্স ওয়াই এবং জেড ডিরেকশন তুমি এই রকম ভাবে লিখেছিলে। আর আমি এখানে হচ্ছে পজিশন কম্পোনেন্ট গুলোকে ইন টার্ম, মানে পজিশনটাকে মানে পজিশনের কম্পোনেন্ট অ্যালং পি1 পি2 পি3, হ্যাঁ পজিশনের কম্পোনেন্ট অ্যালং পি1 পি2 পি3, যেটাকে আমি এক্স ওয়াই জেড দিয়ে নাম দিয়েছি, সেটাকে লেখার সময় কি দেখো এই মাইনাসের বদলে যা সেখানে প্লাস লিখে দিচ্ছি। তাহলে এই তফাৎটা তোমার কিন্তু মাথায় রাখতে হবে খুব কেয়ারফুলি। হ্যাঁ তুমি জাস্ট যখন তুমি শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন থেকে শোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে যাচ্ছ, অ্যাজ ইফ যেন পজিশনটা মোমেন্টামের, মোমেন্টামটা পজিশন দিয়ে রিপ্লেস করে দিচ্ছ, কিন্তু অপারেটর লেখার সময় কিন্তু দেখো এখানে ওখানে যেমন মাইনাস সাইনটা ছিল, এখানে তোমার প্লাস সাইনটা তোমাকে রাখতে হচ্ছে। আসলে প্রথম কথা একটুখানি বোঝার চেষ্টা করো যে আমি কেন এটাকে নিয়েছি, মানে এক্সটাকে এরকম নিলে পিএক্সটাকে এরকমই নিতে হয়েছে কেন, ওয়াইটা এরকম নিলে পিওয়াইটা এরকম নিতে হয়েছে কেন, বা জেডটা এরকম নিলে পিজেডটা এরকম নিতে হয়েছে কেন। আচ্ছা হয়েছে তার কারণটা হচ্ছে গিয়ে সিম্পলি যেটা হচ্ছে যে যে তোমাকে একটু মাথায় রাখতে হবে যে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন আগের দিন কিছুটা হয়েছে, তো সেখান থেকে তুমি বুঝতে পারবে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন সেটা কি ছিল। এই ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন গুলো যদি তুমি ইন শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে দেখো, ইন
শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্ট তুমি কি লেখো না, এক্স পি এক্স এই যে কমিউটেটরটা, ওয়াই পি ওয়াই এই যে কমিউটেটরটা, আর জেড পি জেড এই যে কমিউটেটরটা, সেইটা কিন্তু হতে হয় কত, আই এইচ ক্রস। তো শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন হচ্ছে এইটা হতে হয়, আই এইচ ক্রস হতে হয়। কেন হতে হয়? কারণটা হচ্ছে যে যদি এটা হয় such that Heisenberg uncertainty principle can be satisfied. তুমি কাজ দেখবে যে এই সিগমা এক্স সিগমা পি এক্স এইটা, সেইটাই যে গেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু, সিগমা ওয়াই সিগমা পি ওয়াই গেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু, আর সিগমা জেড সিগমা পি জেড এই যে গেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু হচ্ছে, এটা তো তোমার হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বা শ্রোডিঞ্জার মানে হাইসেনবার্গ পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপাল। এইটা কিন্তু দ্য ইন্ট্রিনসিক প্রিন্সিপাল ইন কোয়ান্টাম মেকানিক্স। মানে কোয়ান্টাম মেকানিক্সে এই প্রিন্সিপালটা সব সময় স্যাটিসফাইড হতেই হবে, তুমি যাই কিছু করো না কেন। দিস ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল ইনইকুয়ালিটিস, যেটা মানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তুমি অপারেটর হ্যানা ত্যানা রিপ্রেজেন্টেশন যাই নাও না কেন, যেন এই রিলেশনটা তোমার সবসময় স্যাটিসফাইড হয়। আসলে তুমি পরে দেখবে একটা জেনারেলাইজড হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল তোমাকে পড়ানো হবে। মানে আমরা যখন হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল 3টে লেকচারের মধ্যে পড়িয়েছিলাম, সেখানে একটা উল্লেখ করা হয়েছে, কিন্তু এটা আবার একবার উল্লেখ করা হবে উইথ প্রুফ। সেটা হচ্ছে এই যে যদি দুটো ক্লাসিক্যাল অবজারভেবল এ হয়, এ আর বি হয়, তাহলে এটা সবসময় হয় হচ্ছে তোমার এ বি কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু বাই টোয়াইস আই, এটাকে বলা হয় জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এবার তুমি দেখো যে যদি তুমি এ অপারেটরটাকে এক্স বলো আর বি অপারেটর তুমি পি এক্স বলো, দিস শুড বি গ্রেটার ইকুয়াল টু কি না, এ বি কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু, এ বি কমিউটেটরটা হচ্ছে তোমার বেসিক্যালি আই এইচ কস, তার অ্যাভারেজ ভ্যালু সেটাই হয়ে গেল বাই টোয়াইস আই, আই আই কেটে গেল, এটা কি করে সিগমা এক্স সিগমা পি এক্সটা গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু হলো। দেখো এই হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল স্যাটিসফাইড হলো। তার মানে কি যে এই যে তোমার এ বি কমিউটেটর অর্থাৎ এক্স পি এক্স কমিউটেটর আই এইচ কস বলে তবেই হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা স্যাটিসফাইড হলো। তাহলে তোমাকে যদি তুমি দেখো তোমার ইন্টেনশন কি থাকবে, যারা ক্লাসিক্যাল অবজারভেবল থেকে তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর পেতে গেলে আমি ক্লাসিক্যালি যা যা দেখেছিলাম অ্যাজ ইফ সেরকম থাকলে ভালো। এবারে সেখানে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে ওখানে যেমন এক্স ওয়াই জেড ছিল, এখানে তুমি এক্স ওয়াই জেডই লিখলে, কিন্তু যখন তুমি ওটাকে এক্স ওয়াই জেড লিখে ফেললে তখন কিন্তু পিএক্স পিওয়াই পিজেডটাকে আর পিএক্স পিওয়াই পিজেড লেখার মতো সুযোগ নাই। তখন পিএক্সটাকে তোমাকে কিন্তু একটু ঘুরিয়ে ওই মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স মাইনাস আই স্কয়ার ডেল ডেল ওয়াই মাইনাস আই স্কয়ার ডেল ডেল জেড রাখতে হচ্ছে, যাতে করে হচ্ছে এই ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশনটা স্যাটিসফাইড হয়, যাতে করে হচ্ছে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা স্যাটিসফাইড হয়। ঠিক আছে, সেখানে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে আমি কেন এক্সটাকে ওরকম ধরলে পিএক্সটাকে ওরকম ধরি, বা কেন ওয়াইটাকে ওরকম ধরলে পি ওয়াইটাকে ওরকমই ধরতে হবে, বা জেডটা ওরকম ধরলে পি জেডটাকে ওরকমই ধরতে হবে, তার কারণটা আমার কাছে এখন কিন্তু পরিষ্কার, তাই তো? এইটা আচ্ছা, এবারে তোমাকে এইটা কিন্তু শ্রোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে স্যাটিসফাই করতে হবে। ইন শ্রোডিঞ্জার মানে তুমি একটু খেয়াল করে দেখো, মানে এটা স্যাটিসফাইড হবে তো? তাহলে মানে এইটাই বেসিক্যালি তুমি ইমপ্লাই করছো, যদি এমন হতো যে ইফ এক্স অপারেটরটা এক্স, দেন পিএক্সটা তোমার মাইনাস আইচ কস ডেল ডেল এক্স হতেই হবে সাজ দ্যাট এক্স পিএস কমিউটেটরটা তোমার আই এইচ কস হয়। আগের দিন তো তোমার এক্স পিএস কমিউটেটর আই এইচ কস প্রমাণ করে দেখেছো, তাই না? তাই তো? হ্যাঁ স্যার। এইটা আমি আরেকটা মানে আগের দিন প্রমাণ করেছো তো, মানে এক্স পিএস কমিউটেটর আই এইচ কস, কারণ মানে পিএক্স এর এই ফর্মটাকে ধরে নিয়ে প্রমাণ করে দেখিয়েছো তো। মানে এক্সটাকে এক্স ধরে নিয়েছো, পিএক্স অপারেটরটাকে তুমি হচ্ছে মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স বলেছো, তখন এক্স পিএস কমিউটেটর আই এইচ কস ছিল। তাহলে দেখো এই, তাহলে এক্সটাকে এক্স ধরলে পিএক্সটাকে এটাই ধরতে হবে, তবেই এক্স পিএক্স কমিউটেটর আই এইচ কস হবে, তবেই হচ্ছে সিগমা এক্স সিগমা পিএক্সটা গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু হবে। ঠিক একই রকম করে তুমি যদি ইফ ওয়াই অপারেটরটাকে ওয়াই বলো, দেন পিওয়াই অপারেটর যেটা, সেটাকে তোমাকে মাইনাস আই এইচ কস ডেল ডেল ওয়াই রাখতে হবে সাজ দ্যাট ওয়াই পিওয়াই এটা হচ্ছে আই এইচ কস হয়। বা একই রকম করে ইফ জেড অপারেটরটা তোমার জেড হয়,
জেড অপারেটর যদি জেড হয় তখন হচ্ছে তোমার পি জেডটা সেটা মাইনাস আইএইচ কস ডেল ডেল জেড হতে হবে, মাইনাস আইএইচ কস ডেল ডেল জেড হতে হবে, যাতে করে হচ্ছে তোমার জেড পি জেড এইটা তোমার আইএইচ কস হয়। ঠিক আছে, এটা তা দেখো তাহলে বুঝতে পারছো তো যে এক্স ওয়াই জেড এইরকম ভাবে চুজ করলে পি এক্স ওয়াই পি জেড কেন এরকমই চুজ করতে হবে, এর অনেক কারণ আছে। মোস্ট ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে এইটা, যদি এটা হয় তবেই ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশনটা স্যাটিসফাইড হবে, তবে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল স্যাটিসফাইড হবে। ঠিক আছে, বোঝা গেল? আর এবারে তুমি দেখো, তুমি যদি এইটা তুমি এক্সট্রাপোলেট করো ইন শ্রোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে, শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন তুমি যদি আসো, ধরো তুমি যদি ফর দ্য টাইম বিং এইটাকে লেসে পি ওয়ান বলো, আর এইটাকে তোমার ধরো এক্স বলো, বা অর তুমি মনে মনে ধরো পি ওয়ানটাকে তুমি মনে মনে ভাবো পি এক্স ভাবো, আর এক্সটাকে তো তুমি এক্স ভাবো, যদি এরকম তুমি করতে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কিরকম, মানে আমি এটা বলতে চাইছি যে তুমি যদি এবারে এই পি ওয়ান বা পি এক্সটাকে, মানে আমি আচ্ছা এটাকে অন্যভাবে করি, এক কাজ করো এইটাকে ধরো, তাহলে এইটাকে আগে পি এক্স পরে এক্স নিচ্ছ, পি এক্স মানে এখানে আমার শ্রোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন পি এক্সটাকে বেশি আমি পি ওয়ান হিসেবে লিখেছি, আর এক্সটাকে তো এক্স হিসেবে এটা লিখলাম আর এইটা। আর এইটা যদি করো তাহলে এটা কি হবে, একটু বোঝার চেষ্টা করো যে যদি এবারে তুমি পি ওয়ানটাকে জাস্ট সিম্পলি পি ওয়ানই লিখলে, আর এক্সটাকে লেসে মাইনাস এইচ কস ডেল ডেল পি ওয়ান লিখলে, এইটা যদি তুমি লিখতে, সেটা কি হবে, সেটা তো আই এইচ কসের বদলে মাইনাস আই এইচ কস হয়ে যাবে। কারণটা কি, তুমি তো জানো যে এবি কমিউটেটর আর এবি কমিউটেটর ইকুয়াল টু মাইনাস অফ বিএ কমিউটেটর, সেটা মনে আছে তো, যে এবি কমিউটেটর সেটা ইকুয়াল টু মাইনাস বিএ কমিউটেটর, এটা জানো তো? হ্যাঁ, মানে তুমি এক্স পি এক্স কমিউটেটর যা হবে, পি এক্স এক্স কমিউটেটর হচ্ছে মাইনাস অফ সেটা হবে। তাহলে দেখো, তাহলে আমি এক্স পি এক্স কমিউটেটর আই এইচ কস জানি, তাহলে পি এক্স এক্স কমিউটেটর মানে হচ্ছে, মানে আমাদের পার্টিকুলার কেসে বেসিক্যালি পি এক্সটা হচ্ছে পি ওয়ান আর এক্সটা হচ্ছে এক্স, আমি পি ওয়ানটাকে লিখেছি পি ওয়ান ইটসেলফ, আর এক্সটাকে লিখেছি হচ্ছে মাইনাস আই এইচ কস ডেল ডেল পি ওয়ান। যদি আমি লিখতাম তাহলে কি হতো, এটা মাইনাস আই এইচ কস হতো। তাহলে তা যদি হয় তাহলে তোমার কোনোভাবে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল স্যাটিসফাইড হবে না। তাহলে উপায়টা কি, তুমি তার বদলে যদি এইটাকে প্লাস করে ফেলতে, এইটাকে মাইনাসের বদলে প্লাস করতে, তাহলে আর মাইনাসটা থাকতো না, মাইনাসটা প্লাস হয়ে যেত। ঠিক আছে, তাহলে দেখো আমি কি বলছি, যে যদি তুমি একদম যেমন করে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে এক্স ওয়াই জেড জানলে পি এক্স পি ওয়াই পি জেড কেমন করে লিখতে হয় তুমি যেমন করে করেছো, যদি শ্রোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন এক্সাক্ট ওই রকম ভাবেই করো, মানে তোমার জাস্ট একটা মাইনাস সাইন তুমি দিয়ে দাও, তাহলে তোমার যেটা কথা যে পি এক্স এক্স যেটা, সেই পি এক্স এক্সটা, যেখানে পি এক্সটাকে তুমি পি ওয়ান হিসেবে লিখছো আর এক্সটাকে এক্স হিসেবে লিখছো, আর এক্সটাকে যদি তুমি প্লাস না করে মাইনাস করতে, তাহলে কিন্তু এটা হয়ে যেত হচ্ছে মাইনাস আই এইচ কস, তাহলে কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল স্যাটিসফাইড হতো না। ঠিক আছে, এটা তোমার বুঝতে হবে, তাহলে স্যাটিসফাইড হতো না। তাহলে স্যাটিসফাইড যদি না হয় তাহলে কি হবে, তাহলে তো তোমার যা কিছু করছো সব গন্ডগোল হয়ে যাবে, মানে মানে এই যে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল স্যাটিসফাইড হবে না। সেই জন্য কি করা হচ্ছে না, তোমাকে প্রথমেই এটা করতে হচ্ছে যে এইটাকে তোমাকে জাস্ট রিপ্লেস করে দিতে হচ্ছে, মানে এইটাকে জাস্ট মাইনাস না করে তোমাকে প্লাস লিখতে হচ্ছে, তবেই তোমার সবকিছু কনসিস্টেন্ট হবে। বুঝতে পেরেছো কি বলছি, যে কেন মাইনাসের বদলে প্লাস নেওয়া হচ্ছে, কারণ তুমি যদি ওটাকে মাইনাস নিতে, তাহলে তোমার সকল মানে এখন কমিউটেটরটা হয়ে যেত তোমার মাইনাস আই এইচ কস, তাহলে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল স্যাটিসফাইড হতো না, সেখানে তোমাকে এখানে কিন্তু প্লাস নিতে হবে, প্লাস আই এইচ কস ডেল ডেল পি ওয়ান নিতে হবে, তবেই হচ্ছে ওটা আই এইচ কসের সঙ্গে সমান হবে, তবে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল স্যাটিসফাইডটা হবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক এখানেও তাই একই রকম ভাবে যদি এদিকে তুমি পি টু নাও, তার সঙ্গে এক্স এক্স নয় ওয়াই, এই যে ওয়াই কমিউটেটরটা এইটা, সেটা মানে হচ্ছে তোমার পি টু নেবে এখানে, আর এখানে তোমার নিতে হবে প্লাস আই এইচ কস ডেল ডেল পি টু,
তবেই সেটা IH cos হবে। আর এখানে তুমি ধরো P3 নাও, এখানে Z নাও, যেখানে P3 রয়ে গেল, তোমার এইটা প্লাস IH cos ডেল ডেল P3 যদি তুমি নাও, তবেই হচ্ছে এটা IH cos হবে। এবং দেন তোমার এই যে সিগমা এক্স সিগমা P1 এটা গ্রেটার ইকুয়াল টু H cos বাই 2 হয়ে যাবে, সিগমা ওয়াই সিগমা P2 গ্রেটার ইকুয়াল টু H cos বাই 2 হয়ে যাবে, সিগমা জেড সিগমা PZ সেটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু H cos বাই 2 হবে। তাহলে এখানে প্লাসের বদলে মাইনাস যদি নিয়ে ফেল তাহলে এটা মাইনাস IH cos হতো, তাহলে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা স্যাটিসফাইড হতো না। তাহলে এইটা ভীষণ ইম্পর্টেন্ট যে এমনিতে সরিঞ্জার পজিশন থেকে সরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে গেলে তোমার জাস্ট অ্যাজ ইফ যেন এক্স ওয়াই যে মানে পজিশন এবং মোমেন্টামে জাস্ট রোলটাকে ইন্টারচেঞ্জ করে দাও, তাহলেই মোস্ট অফ দ্য সিচুয়েশন তোমার হয়ে যাবে। তো তফাৎটা কি হবে? তফাৎ হচ্ছে যে সরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে যদি তুমি মোমেন্টাম কম্পোনেন্টগুলোকে P1 P2 P3 দেখো, তাহলে তার করসপন্ডিং যে পসিবল পজিশন কম্পোনেন্টসগুলো মানে এক্স ওয়াই জেড, সেইগুলো অপারেটর যখন তুমি লিখবে এটা মাইনাস IH cos ডেল ডেল পি এরকম না করে ওটাকে প্লাস IH cos ডেল ডেল P1 প্লাস IH cos ডেল ডেল P2 আর জেডটা হচ্ছে প্লাস IH cos ডেল ডেল P3 লিখতে হবে। কেন লিখতে হবে? তবেই হচ্ছে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ওই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা স্যাটিসফাইড হবে। তাকে এই জায়গাটা তুমি বুঝতে পারলে কিনা? ঠিক আছে, ঠিক আছে তো, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে মানে আমরা একটা যেটা করতে পারি যে তোমার ধরো তোমার সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন ওয়েভ ফাংশনটা দেওয়া আছে, তা সরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন ওয়েভ ফাংশন তুমি পাবে কি? দেখো মানে দুটো রাস্তা, মানে একটা হচ্ছে যে তুমি যে কোয়ান্টাম মেকানিক্সটাকে শিখেছো সেই কোয়ান্টাম মেকানিক্সটাকে তুমি মানে পুরোটাই সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে যা যা করেছিলে সরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে প্রথম থেকে পুরোপুরি সেটা করো, সেটা একটা তোমার হতে পারে। ঠিক আছে, মানে আমি বলছি যে তুমি তো কোয়ান্টাম মেকানিক্স অনেকটা শিখে ফেলেছো সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে, তাহলে এবারে কিন্তু সরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে তোমাকে পুরো জিনিসটাকে আবার পেতে হয়। তুমি কি করবে? তাহলে একটা রাস্তা হচ্ছে তুমি এক কাজ করো, পুরোটাকেই আবার কষে ফেলো। মানে পুরোটাকেই আবার কষে ফেলো মানে হচ্ছে একদম সেই একদম পস্টুলেট 1 2 3 4 থেকে শুরু করে তোমাকে একদম এখন আর ওয়েভ ফাংশনটা পজিশনের ফাংশন না, এখন ওয়েভ ফাংশনটা মোমেন্টামের ফাংশন, অপারেটরগুলো ওরকম নয়, অপারেটরগুলো এরকম, তারপর সরিঞ্জার ইকুয়েশন লেখো, তাকে সলভ করো, হ্যানা ত্যানা ডট 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 করে তুমি পুরো কাজটাকে করে ফেলো। সেটা অনেক লম্বা ব্যাপার। তার বদলে তুমি যে কাজটাকে করতে পারো সেটা হচ্ছে এই যে তুমি ধরো মানে কি বলবো তোমার, মানে আমি বরং উল্টোটাকে বলি, ধরো মানে এই সাই এক্সটা হচ্ছে তোমার, ধরে নাও কোয়ান্টাম স্টেট ইন Schrödinger পজিশন রিপ্রেজেন্টেশন। আর একটা ধরো ফাই আমি পি লিখছি, এটা বেসিক্যালি কোয়ান্টাম স্টেট ইন Schrödinger মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। আমি ওয়ান ডাইমেনশনে পুরো জিনিসটাকে করছি এটাকে। ঠিক আছে, আর এবারে কথাটা হচ্ছে যে তুমি কেমন করে এই একটা থেকে আর একটা ইন্টার কনভার্সনটাকে করবে, মানে ইন্টার কনভার্সন করবে মানে তার ফর্মুলাটা বেসিক্যালি কি হবে আর কি, সেটা একটুখানি জানতে চাইছি। ধরো তোমার যদি Schrödinger পজিশন রিপ্রেজেন্টেশনে তোমার ওয়েভ ফাংশনটা জানা থাকে, তাহলে মোমেন্টাম রিপ্রেজেন্টেশন কেমন করে তুমি বের করবে, অ্যান্ড ভাইস ভার্সা, সেটা হচ্ছে ব্যাপার। তুমি দেখো যেটা আমি বলে দিই যে ওয়েভ ফাংশনটা যদি পজিশন রিপ্রেজেন্টেশন থাকে, তাহলে মোমেন্টাম রিপ্রেজেন্টেশন পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে ইন্টিগ্রাল, এই ধরো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি e⁻i, তাহলে তোমার পিটা করবো তো, তাহলে পজিশন রিপ্রেজেন্টেশন আছে, মোমেন্টাম রিপ্রেজেন্টেশন তোমাকে নিয়ে আসতে হবে। এফএক্সটাকে লিখে দিই প্রথমে, এটাকে আগে এফএক্সটাকে লিখে দিই। সাই এক্স e⁻ প্লাস
ওমেগা হচ্ছে ই বাই এইচ ক্রস আই ই বাই এইচ ক্রস ইন্টু এক্স ডিএক্স হিসেবে লেখো, নিচে লেখো একটা 1/√2 পাই এইচ ক্রস, এইটা। আর হচ্ছে তুমি যদি সাই এক্সটাকে পেতে চাও, যেখানে সাই পিটা তোমায় দেওয়া আছে, ওয়ান বাই √2 পাই এইচ ক্রস ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ফাই পি ই টু দি পাওয়ার মাইনাস আই ই এক্স বাই এইচ ক্রস ইন্টু তোমার ডিপি ওমেগা কি হচ্ছে এইচ ক্রস ওমেগা, হ্যাঁ এইটা এইটা দেখো তাহলে কি হচ্ছে না, ওয়েভ ফাংশনটা ইন টার্মস অফ পজিশন দেওয়া থাকলে ইন টার্মস অফ মোমেন্টাম তুমি কেমন করে বের করবে, আর ইন টার্মস অফ মোমেন্টাম দেওয়া থাকলে তুমি ইন টার্মস অফ পজিশন কেমন করে বের করবে, এই ফর্মুলা দুটো দিয়ে তুমি কিন্তু এই কাজটাকে করে ফেলতে পারছো। এইগুলোকে বলা হয় হচ্ছে তোমার ফুরিয়ার, মানে কি বলবো, মানে ফুরিয়ার ট্রান্সফরমেশন তুমি এরকম বলতে পারো। ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা পরে খুব ভালো করে পড়বো, এখন এখানে আর অত ভালো করে পড়তে হচ্ছে না। মানে এটাকে তুমি মানে এটাকে বলে ফুরিয়ার ট্রান্সফরমেশন আর কি, হ্যাঁ। মানে এটা পরে আমরা অঙ্ক কিছুটা পড়বো আর কি, অঙ্কের ক্ষেত্রে না ফুরিয়ার ট্রান্সফরমেশন সিরিজগুলো আছে আর কি। ওই ম্যাথামেটিক্সের ক্লাসটা কদিন ধরে নেওয়া হচ্ছে না, আমরা ম্যাথামেটিক্স ক্লাসটা যখন নেব তখন আরো পরিষ্কার হবে আর কি। এগুলো হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন। এটাকে একটা ফর্মুলা হিসেবে তুমি মনে রাখো, আর কিছু না। মানে এখানে ফর্মুলা হিসেবে মনে রাখা মানে আমি বলছি যে তুমি আহ, এটা আসলে আরো অনেক রকম ভাবে লেখা যায়, ওমেগা টোমেগা দিয়েও লেখা যায় আর কি, আমি এইরকম ভাবেই লিখে দিচ্ছি আর কি, অত বেশি কিছু করছি না। তাহলে দেখো কি বলতে চাইছি, তোমার দুটো রাস্তা, আমি খুব শর্ট হ্যান্ড নোটেশনে ব্যাপারটাকে বলার চেষ্টা করছি। একটা হচ্ছে যে তুমি কোয়ান্টাম মেকানিক্স সোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন অলরেডি পড়ে ফেলেছো, এখন একটা নতুন রিপ্রেজেন্টেশন চলে এলো, সেটা হচ্ছে সোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। তা সোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে তুমি টোটাল কোয়ান্টাম মেকানিক্সটা ফ্রম স্ক্র্যাচ তুমি প্রথম থেকে করতে পারো, কিন্তু কে আর সেটা করে, তাই না? তুমি যদি বাংলা ভাষা ভালো করে শিখে যাও, তাহলে ইংরাজি ভাষা কি একদম শুরু থেকে লোকে কেউ শেখে? তোমার জাস্ট মোটামুটি ভাবে একটা রুল যদি তোমাকে শিখিয়ে দেয়, একটা ট্রান্সফরমার টাইপের যদি কিছু থাকে, যে বেসিক্যালি হচ্ছে বাংলা থেকে ইংরাজি থেকে অনুবাদটাকে করে দেবে, তাহলেই আমার কাজ হয়ে যাবে। আমরা তাই করছি, যে আলটিমেটলি যে ওয়েব ফাংশনটা, সেই আলটিমেটলি ওয়েব ফাংশনটাকে যেটা পজিশন রিপ্রেজেন্টেশন হচ্ছে, সেটা মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে কেমন করে নিয়ে আসবে, বা মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে পেলে তুমি পজিশন রিপ্রেজেন্টেশনে কেমন করে নিয়ে চলে আসবে আর কি, সেইটুকু জিনিসটা আমরা একটুখানি বলে দিচ্ছি আর কি, তাহলেই হবে। ঠিক আছে, এটা এইটাকে আমি একটুখানি বললাম। দেখো তাহলে এখন পর্যন্ত যেটা বললাম তোমার কাছে পরিষ্কার কিনা, মানে আমি সোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে জাস্ট কি চেঞ্জ গুলো হচ্ছে সেটা তোমার কাছে কি পরিষ্কার হলো? মানে ওয়েভ ফাংশনটা কেমন করে পাল্টাচ্ছে, অপারেটরটা কেমন করে পাল্টাচ্ছে। এবারে তুমি জাস্ট কিছুই না, তুমি সবকিছুই সোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনই ভাবো, কিন্তু মোমেন্টাম রিপ্রেজেন্টেশন যদি ওয়েভ ফাংশনটাকে পেতে হয়, তাহলে তুমি কেমন করে চেঞ্জটাকে করবে সেটা ফুরিয়ার ট্রান্সফরমেশন থেকে আমি বলে দিলাম। ঠিক আছে, হলো? হ্যাঁ স্যার। এটা ব্যাপারটা পরিষ্কার তো এখন পর্যন্ত যা আছে, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আর এবারে চলে এসো তুমি, সরি সরিঞ্জার নয়, হাইসেনবার্গ। নেক্সট যেটা 3 নম্বর যেটা রিপ্রেজেন্টেশন, এটাকে বলা হচ্ছে হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। আচ্ছা, হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে প্রথম যে জায়গাটা একটুখানি বলি, একটা জিনিস তুমি খেয়াল করো, তোমার কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট 2 তে একটা কথা বলা হয়েছিল যে আইগেন ফাংশন অফ হার্মিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। এর মানেটা কি? মানেটা হচ্ছে যেটা কথা, যে এনি কোয়ান্টাম স্টেট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ
লিনিয়ার কম্বিনেশন অফ বেসিস ফাংশনস অ্যাজ ফলোজ। কি সেটা? ধরো যে কোনো একটা ফাংশন সাই, তাকে তুমি এইরকম ভাবে লিখতে পারো। ধরো c1 phi1 প্লাস c2 phi2 প্লাস ডট 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 প্লাস ci ধরো phi i ডট 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 করে ধরে নাও cn phi n। তাহলে তুমি জাস্ট কতগুলো বেসিস ফাংশন আছে phi1 phi2 phi3 ডট 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 করে তাদের লিনিয়ার কম্বিনেশন করে তুমি যে কোনো একটা ফাংশনকে তুমি লিখতে পারবে। মানে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, ধরো তুমি যদি ভেক্টরের কথা ভাবো, যে থ্রি ডাইমেনশনে এক্স ওয়াই এবং জেড ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টরগুলো যদি আই জে কে হয়, ঠিক আই জে কে তারা হচ্ছে নর্মালাইজ এবং প্রত্যেকে হচ্ছে অর্থোগোনাল, যে কোনো একটা ভেক্টর তার লিনিয়ার কম্বিনেশন ফর্মে তুমি লিখতে পারো। তুমি কম্পেয়ার করো একটা ভেক্টর, সেটাকে তুমি আই জে কে তার লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখতে পারো। তো মানে তুমি এটাকে কম্পেয়ার করো, তাহলে বুঝতে পারবে। তাহলে কম্পেয়ার করো একটা ভেক্টর, ধরো আর একটা ভেক্টর, এই ভেক্টরকে তুমি এইরকম ভাবে লেখো না, জাস্ট এ ইন্টু আই অপারেটর প্লাস বি ইন্টু জে অপারেটর প্লাস সি ইন্টু কে, লেখো তো এইরকম ভাবে, তাই না? এটা একটা ভেক্টরকে যেমন এইরকম ভাবে লিখতে পারা যায়। আর অপারেটরটা হচ্ছে মানে আর ভেক্টরটা হচ্ছে এ আই প্লাস বিজে প্লাস সি কে। এখানে ঠিক এই মানে তাহলে এখানে হচ্ছে যে এই যে আই জে আর কে, এরা হচ্ছে তোমার একটা বেসিস সেট রিপ্রেজেন্ট করছে, যেখানে আই জে কে হচ্ছে তোমার বেসিস ভেক্টরস গুলো আর কি। এবং যেটা ইম্পর্টেন্ট, এখানে আই জে কে তারা হচ্ছে অর্থোনর্মাল, এই যে সেটটা তারা হচ্ছে অর্থোনর্মাল। অর্থোনর্মাল মানে প্রত্যেকের লেন্থ কত? প্রত্যেকের লেন্থ 1 করে আর একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, তাই না? এই বরাবর যদি ইউনিট ভেক্টর আই বলো তুমি, এই বরাবর ইউনিট ভেক্টর যদি তুমি জে বলো, আই বরাবর ইউনিট ভেক্টর যদি কে বলো, আই জে কে তারা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে আর প্রত্যেকের লেন্থ গুলো 1 1 1 করে হয়ে যাচ্ছে, তার একটা অর্থোনর্মাল সেট হচ্ছে। এবং দেখো থ্রি ডাইমেনশনে যে কোনো একটা ভেক্টরকে তুমি জাস্ট এই তিনটে ইউনিট ভেক্টর আই জে কে তাদের লিনিয়ার কম্বিনেশন ফর্মে তুমি লিখতে পারবে। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে যে কোনো একটা ওয়েব ফাংশনসকেও হচ্ছে কতকগুলো ফাংশনের লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখতে পারা যায়। আর এইখানে তোমার এই যে ফাইগুলো তুমি ধরে নিতে পারো তারা মানে মানে এই সকালে যে ফাই আই এরা এরা বেসিক্যালি তোমার আইগেন ফাংশন অফ এ হার্মিশিয়ান অপারেটর। আচ্ছা, প্রশ্নটা 2 তে ছিল না যে আইগেন ফাংশনস অফ এ হার্মিশিয়ান অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। এর বেসিক্যালি মানেটা হচ্ছে যে কোন একটা হার্মিশিয়ান অপারেটর আইগেন ফাংশনস দিয়ে তুমি ওই স্পেসে যে কোনো একটা স্টেটকে রিপ্রেজেন্ট করতে পারবে হার্মিশিয়ান অপারেটর। আর যেখানে তোমার যেখানে এরা ইন জেনারেল অর্থোনর্মাল হতে পারে, মানে ইন্টিগ্রাল ফাই আই স্টার ফাই জে ডিটাও, যেটা ইন্টিগ্রাল ওভার অল স্পেস, এইটাকে তুমি ডেল্টা আই জে এরকম ভাবে তুমি লিখতে পারবে, কনিক্যাল ডেল্টা, মানে উইদাউট লস অফ এনি জেনারেলিটি আমি এটা লিখতে পারি। তাহলে দেখো এইটা প্রথমে বোঝার চেষ্টা করো, এইটা তুমি জাস্ট এটা ভেক্টরের সঙ্গে কম্পেয়ার করো, তাহলে জিনিসটা তোমার কাছে পরিষ্কার হবে যে তুমি যদি থ্রি ডাইমেনশনে যে কোনো একটা ভেক্টরকে এক্সপ্রেস করতে চাও, তুমি কেমন করে এক্সপ্রেস করো? যে কোনো একটা ভেক্টরকে তুমি জাস্ট তোমার যে তিনটে ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টরসগুলো হচ্ছে আই জে কে তাদের লিনিয়ার কম্বিনেশন ফর্মে তুমি লিখতে পারো। ঠিক আছে? বোঝা গেল না? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এবারে এই যে এইটা যদি তোমার ধরো আর ভেক্টর হতো, আর ভেক্টর হতো, পজিশন ভেক্টরটা তুমি কি লিখবে তখন? এ বি সি লিখবে এইটা। এবং এই আর ভেক্টরটাকে তোমার নিশ্চয়ই মনে আছে, এইটা যদি তিনটে কম্পোনেন্ট আমি বলে দিতাম, এ বি সি এই তিনটে কম্পোনেন্ট বলে দিলেই কিন্তু আর ভেক্টরটাকে বোঝানো যেত। তাহলে এইটা হচ্ছে এইটা বেসিক্যালি তোমার পজিশন ভেক্টর অফ আর, এটা পজিশন ভেক্টর অফ আর, সেটাকে তোমার এইরকম ভাবে লেখা যায়। এটা তুমি লিখেছো তো, তাই না? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, অথবা কেউ এটাকে হয়তো এরকম ভাবেও লিখেছো, হয়তো এরকম ভাবেও লিখে থাকতে পারো। হ্যাঁ, মানে একটা কে মানে একটা তুমি কালাম ভেক্টর হিসেবে লিখতে পারো, অথবা তুমি রো ভেক্টর হিসেবেও লিখতে পারো আর কি। এটা হচ্ছে তোমার পজিশন ভেক্টর। তাহলে দেখো যেমন করে আমি থ্রি ডাইমেনশনে যে কোনো একটা ভেক্টরকে আই জে কে লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখতে পারলাম, যেখানে কম্বাইনিং কোএফিসিয়েন্ট এ বি সি সেইটাকে তুমি যদি নিয়ে নাও, সেটাই তোমার পজিশন ভেক্টর রিপ্রেজেন্ট করছে। সেটাকে তুমি কালাম হিসেবে লিখতে পারো, রো হিসেবেও লিখতে পারো, মানে কালাম ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স হিসেবে তুমি একই রকম ভাবে লিখতে পারো। এখানে ঠিক একই রকম ভাবে যে
যে psi now can be expressed as either as a column matrix এরকম দেখতে C1 C2 ডট 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 করে Cn পর্যন্ত তুমি লিখলে, or as a রো ম্যাট্রিক্স, তার মানে এইরকম করে C1 C2 ডট 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 করে Cn এরকম ভাবে তুমি লিখতে পারলে। তাহলে দেখো, তাহলে সাই হচ্ছে সেই কোয়ান্টাম স্টেটটা, তাহলে সাইটাকে তুমি কেমন করে লিখতে পারলে? আইদার কালাম ম্যাট্রিক্স অথবা রো ম্যাট্রিক্স হিসেবে লিখতে পারলে। তাহলে কালাম ম্যাট্রিক্সে কারা আছে না, তুমি বেসিক্যালি এই যে ওভারঅল কোয়ান্টাম স্টেটটাকে তুমি কতগুলো বেসিস ফাংশনের লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখলে, এটা বলে লিনিয়ার কম্বিনেশন নেওয়া, লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখলে এই কম্বাইনিং কোএফিসিয়েন্টগুলোকে দিয়ে তুমি জাস্ট একটা কালাম ম্যাট্রিক্স বা একটা রো ম্যাট্রিক্স সেট করছো। তার মানে এটা দাঁড়াচ্ছে যে কোনো ইন এ গিভেন বেসিস just psi can be expressed in terms of a column matrix or in a row matrix। তার মানে কি দাঁড়াচ্ছে যে না, মানে in a given basis a quantum state can be expressed either as a column matrix or a row matrix। তার মানে এই যে কালাম ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স মানে বেসিক্যালি একটা ভেক্টর। তাহলে ইন এ গিভেন বেসিস এ কোয়ান্টাম স্টেট ক্যান বি এক্সপ্রেস আইদার অ্যাজ এ কালাম ম্যাট্রিক্স অর এ রো ম্যাট্রিক্স, দ্যাট ইজ ইন Heisenberg matrix representation a quantum state is expressed by a vector। তার মানে এটা তুমি একটা বেসিক্যালি একটা মানে একটা কালাম ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স হিসেবে লিখতে পারা মানে হচ্ছে তুমি বেসিক্যালি একটা ভেক্টরকে এক্সপ্রেস করলে। কি হলো দেখো, তাহলে এটা বোঝার চেষ্টা করো। তাহলে আমি এই যে φ1 φ2 φ3 এটা সব ধরো সোডিঞ্জের পজিশন বা মোমেন্টাম রিপ্রেজেন্টেশন ওয়েভ ফাংশনগুলো ছিল। এবারে কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট 2 তোমায় বলে দেয় যে আইগেন ফাংশনস অফ হারমিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। তার বেসিক্যালি মানে হচ্ছে এই যে হারমিশন অপারেটরের আইগেন ফাংশনস দিয়ে তুমি যে কোনো একটা ফাংশনসকে এইরকম ভাবে লিখতে পারবে, ঠিক আছে। আর যেখানে তোমার এই ফাই আই ফাই জে এরা ইউজুয়ালি হচ্ছে তোমার অর্থ নর্মাল হবে, ঠিক আছে। অর্থাৎ ইন্টিগ্রাল আবার অল স্পেস ফাই আই স্টার ফাই জে ডিটা হচ্ছে ডেল্টা আই জে, তখন এই ফাই আই ফাই জে এদেরকে বলা হবে অর্থ নর্মাল বেসিস। আর এবারে যেমন করে একটা ভেক্টরের যদি কম্পোনেন্টস গুলো জানা যায়, তাহলে সেই ভেক্টরগুলো একটা কালাম ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স হিসেবে লেখা যায়। ঠিক একই রকম ভাবে সাইটাকেও তুমি একটা কালাম ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স হিসেবে লিখতে পারবে। তাহলে কালাম ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স মানেই বেসিক্যালি তোমার ভেক্টর, ঠিক আছে। তোমাকে এটা দাঁড়ালো যে একটা কোয়ান্টাম স্টেটকে তুমি ইন টার্মস অফ এ ভেক্টর তুমি এক্সপ্রেস করতে পারছো। তাহলে এইটা হচ্ছে প্রথম কাজ, যেটা হচ্ছে যে ইন হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এ কোয়ান্টাম স্টেট ইজ এক্সপ্রেস বাই এ ভেক্টর, এবং সেই ভেক্টরের ফর্মটা কেমন তুমি সেটা পরিষ্কারভাবে দেখে নিতে পারলে। আচ্ছা, ধরো যদি এমন হয় যে ইফ সাইটাকে তুমি এইরকম ভাবে লিখেছো C1 C2 ডট 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 করে তুমি Cn এরকম ভাবে তুমি লিখেছো, যদি এরকম হয় মাঝে একটা Ci ধরো আছে এইটা, তাহলে এইখান থেকে সাই স্টারটা কি হবে? সেটা হচ্ছে জাস্ট রো কলাম ইন্টারচেঞ্জ করে দিতে হয়, আর কি করতে হয়? প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নিতে হয়। দেখো যেমন যেমন ধরো ওয়েভ ফাংশন থাকলে তার কমপ্লেক্স কনজুগেট তো লাগবে, কারণ প্রবাবিলিটি ডিফাইন করতে গেলে ওয়েভ ফাংশন জানলে তার কমপ্লেক্স কনজুগেট লাগে। তাহলে যখন তুমি ওয়েভ ফাংশনসটাকে একটা ভেক্টরের ফর্মে এক্সপ্রেস করছো, যে ভেক্টরটা এরকম দেখতে C1 C2 C3 ইত্যাদি ডট করে কালাম ম্যাট্রিক্স হিসেবে লিখছো, তার কমপ্লেক্স কনজুগেট রো ম্যাট্রিক্স, যাতে করে কি হচ্ছে না সাইজটা সাই এই গুণটাকে যখন তুমি করছো কি দাঁড়াচ্ছে সেটা C1 স্টার C2 স্টার ডট 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 Ci স্টার ডট 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 Cn স্টার, এইটা তার সঙ্গে তোমাকে গুণ করতে কি করে না C1 C2 ডট 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 Ci ডট 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 Cn তোমাকে গুণ করতে হচ্ছে। গুণ করলে কত হচ্ছে দেখো C1 স্টার C1 প্লাস C2 স্টার C2 প্লাস ডট 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 প্লাস Ci স্টার Ci প্লাস ডট ডট ডট
সিএন স্টার সিএন হয়ে যাচ্ছে, তার মানে এইটা হয়ে যাচ্ছে সামেশন ওভার আই সিআই মডিউলাসের স্কোয়ার, এইটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার মানে মানে আগে যেমন তোমার একটা ফাংশন তার কমপ্লেক্স কনজুগেট গুণ করার জাস্ট মানে ছিল, এখন হচ্ছে তোমাকে জাস্ট এইরকম ভাবে তোমাকে গুণটাকে করতে হবে। ঠিক আছে, এইটা। তাহলে তোমার দেখো এই যখন সাইজটা সাই তুমি করছো, সাইটা এইরকম ভাবে যদি তুমি লেখো, সাই স্টারটা তার কমপ্লেক্স কনজুগেট হিসেবে লিখবে। ঠিক আছে, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এই যে জিনিসটা, এই জিনিসটা ঠিক এইরকম নয়, এটাকে ইন্টিগ্রাল আবার অল স্পেস করে দেওয়াটা দরকার। ঠিক আছে, সেটা আমি পরে বোঝাবো তোমায়। যেটা কথা হচ্ছে যে সাইটাকে যদি তুমি কালাম ম্যাট্রিক্স হিসেবে লেখো, তাহলে তার কমপ্লেক্স কনজুগেট যে রো ম্যাট্রিক্স হবে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট। এবারে তুমি যখন সাইজটা সাই বাঁদিকে সাইজটা ডান দিকে সাই রেখে তুমি গুণ করছো, তাহলে দেখো তোমার এই C1 স্টার C1 C2 স্টার C2 ডট 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 করে হলো তোমার বেসিক্যালি সামেশন ওভার আই সিআই মডিউলাসের স্কয়ার হলো, এবং পরিষ্কার দেখে এটা একটা নন নেগেটিভ কোয়ান্টিটি তোমার রিপ্রেজেন্ট করছে। দিস ইজ এ নন নেগেটিভ কোয়ান্টিটি। ঠিক আছে, আচ্ছা এবারে যদি তুমি পুরো কমপ্লিট কেসটাকে করে নাও, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে যেটা দিল একটা ইন্টিগ্রাল ওভার অল স্পেস। মানে আমি অন্যভাবে বলতে গেলে যে তুমি যখন এই ভেক্টর হিসেবে লিখছো তখন তো এটা ঠিকই আছে, তখন এইভাবেই গুণটা হয়ে যাচ্ছে। মানে যেটা আমি কথা সেটা হচ্ছে যে শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে মানে আমি যখন ইন্টিগ্রাল ওভার অল স্পেস, এই ধরো সাই একটা আর ভেক্টর হোল স্টার সাই আর ডিটা, এটাকে লেখো দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, এই পার্টিকুলার কেসে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু সামেশন ওভার আই সিআই মডিউলাস স্কয়ার, এইটা। এবার এইটা যদি তোমার 1 হয় তাহলে নরমালাইজড। তো নরমালাইজড ওয়েভ ফাংশন যখন হবে তখন এই যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও এটাকে 1 হতে হয়, তাহলে সেইটা তোমার এই পার্টিকুলার কেসে তোমাকে লিখতে হবে সামেশন ওভার আই সিআই মডিউলাস স্কয়ার, এইভাবে তোমাকে জিনিসটাকে এক্সপ্রেস করতে হবে। তাহলে দেখ আমি কোয়ান্টাম স্টেটটাকে বুঝলাম, আবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে তুমি জাস্ট নর্মালি ভেক্টর পড়েছো। ভেক্টর আমরা ম্যাথামেটিক্সের মধ্যে আবার পড়াবো, যারা অঙ্কের ক্লাস করছো তাদেরও ভেক্টর পড়ানো হয়নি বা মেসিরও ভেক্টর পড়ানো হয়নি। ভেক্টর যখন পড়াবো তখন তুমি দেখবে যে কোনো একটা ভেক্টরকে তুমি আমার ইউক্লিডিয়ান স্পেসে বা রিয়েল স্পেসে তুমি যদি এক্স ওয়াই এবং জেড ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টরসগুলো যথাক্রমে আই জে কে হয়, যে আই জে কে একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার অর্থাৎ অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এবং তাদের লেন্থগুলো সব 1 করে তারা নর্মালাইজ হচ্ছে, সেগুলো তারা ইউনিট ভেক্টর। তো যে কোনো একটা ভেক্টরকে আই জে কে লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখতে পারো, এবং এই যে ভেক্টরটাকে সেটাকে যা সেটা কালাম ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স হিসেবে লিখতে পারা যায়। ঠিক একই রকম ভাবে কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা কোয়ান্টাম স্টেটকে তুমি কতগুলো ফাংশনে লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখতে পারো, যে ফাংশনগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এবং ভাগ্য যদি ভালো হয় তুমি ওই ফাংশনসগুলোকে তুমি জাস্ট অর্থ নর্মাল হিসেবে চুজ করে নিতে পারো। আর এবারে এই যে কোফিসিয়েন্টসগুলো, সেই কোফিসিয়েন্টসগুলো দিয়ে তুমি একটা ম্যাট্রিক্স তৈরি করলে কালাম ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স, সেটাই তোমার কোয়ান্টাম স্টেটটাকে রিপ্রেজেন্ট করছে। এবং শোডিঞ্জার হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন একটা কোয়ান্টাম স্টেটকে তোমাকে অ্যাকচুয়ালি ভেক্টর হিসেবে এক্সপ্রেস করতে হচ্ছে। সেটা তোমার কালাম ভেক্টরও হতে পারে, রো ভেক্টরও হতে পারে। আমি পছন্দ করছি কালাম ভেক্টরটা, কারণ এই যখন এই বাঁদিকে সাইজটা ডান দিকে সাই দিয়ে গুণ করলে যাতে করে তোমার হচ্ছে ওই একটা নন নেগেটিভ রিয়েল নাম্বার বেরোয়, যেটা তোমার অ্যাকচুয়ালি টোটাল প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করছে। তুমি যদি ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার আর সাই আর ডিআর এই কাজটাকে করতে, সেটা তোমার টোটাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করতে, সেটাই এই শোডিঞ্জার হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, ওটাকেই লিখতে হবে সামেশন ওভার আই সিআই মডিউলাস স্কয়ার। এটা যদি 1 হয়ে যায় তাহলে তুমি নর্মালাইজড ওয়েভ ফাংশন পেলে। ঠিক আছে, তাহলে হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে কেমন করে কোন একটা কোয়ান্টাম স্টেটকে এক্সপ্রেস করতে হবে সেটা পরিষ্কার হয়েছে তো? ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা এবারে দেখো, ধরো আমি বললাম যে লেট এ এইটা ইজ এ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর। মেকানিক্যাল অপারেটর এইটা। আর এবারে তুমি একটা কনস্ট্রাক্ট এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ দ্য ফর্ম, স্কোয়ার ম্যাট্রিক্স তুমি এক্সপ্রেস করো। ধরে না এটা আমার একটা n cos n স্কোয়ার ম্যাট্রিক্স, যেখানে এলিমেন্টগুলো হচ্ছে a11 a12 a1n a21 a22 a2n, এরকম করে ফাইনালি হচ্ছে an1 an2
করে হচ্ছে এ এন এন। তো এরকম একটা তুমি ধরো স্কোয়ার ম্যাট্রিক্স ভাবছো, যেখানে এই যে এ আই যে এই যে এলিমেন্টটা, মানে আই এথ রো এবং জেথ কালাম, এই যে এলিমেন্টটা, দিস ইজ নাথিং বাট ইন্টিগ্রাল ওভার অল স্পেস ফাই আই স্টার এ অপারেটর ফাই যে ডিটা। দেখো ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি সেটা হচ্ছে তোমার এই যে এক্সপানশনটা করা হচ্ছে সেই ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি। আর এবারে তোমার একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ছিল এ অপারেটর, এবারে এই একটা ম্যাট্রিক্স তৈরি করছে, এখানে ম্যাট্রিক্স এলিমেন্টগুলো এরকম দেখতে। আমি বলতে চাইছি মানে এ ওয়ান ওয়ান মানে হচ্ছে তোমার ইন্টিগ্রাল ওভার অল স্পেস ফাই ওয়ান স্টার এ অপারেটর ফাই ওয়ান ডিটাও। তাহলে এ ওয়ান টু মানে হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস ফাই ওয়ান স্টার এ অপারেটর ফাই টু ডিটাও অ্যান্ড সো অন আর কি। তার মানে বুঝতে পারছো এই প্রত্যেকটা এলিমেন্টের জাস্ট মানেটা কি। তাহলে কি হলো, তাহলে দেখো যে তোমার একটা গিভেন বেসিসে তুমি কি করলে, একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হিসেবে এক্সপ্রেস করলে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ইন হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন Heisenberg matrix representation, a quantum mechanical operator can be expressed by a square matrix. তাহলে in Heisenberg matrix representation, the Hermitian representation, a quantum mechanical operator can be expressed as a square matrix. তাহলে আমার দুটোই তো বেসিক্যালি লাগে, একটা রিপ্রেজেন্টেশন থেকে আরেকটা রিপ্রেজেন্টেশনে যেতে গেলে দুটো জিনিস অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তুমি কোয়ান্টাম স্টেটটাকে কেমন করে এক্সপ্রেস করবে, আর কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলোকে তুমি কেমন করে এক্সপ্রেস করবে। তাহলে কোয়ান্টাম স্টেটটাকে হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে তুমি কি করলে, একটা ভেক্টর হিসেবে তুমি এক্সপ্রেস করলে, আর একটা অপারেটর কি করলে না, তুমি বেসিক্যালি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হিসেবে এক্সপ্রেস করলে। তাহলে বোঝা গেল যে হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে তুমি অ্যাকচুয়ালি কি করছো না, যে কোনো কোয়ান্টাম স্টেটকে তুমি একটা কালাম ভেক্টর বা রো ভেক্টর হিসেবে এক্সপ্রেস করছো, আর যে কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে তুমি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হিসেবে এক্সপ্রেস করছো। আর এটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, সেটা হচ্ছে যে এই যে সকল ম্যাট্রিক্সটা, দিস ম্যাট্রিক্স হ্যাজ টু বি হার্মিশিয়ান, কারণ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো কিন্তু হার্মিশিয়ান হয়। তাহলে দিস ম্যাট্রিক্স হ্যাজ টু বি হার্মিশিয়ান। আচ্ছা, হার্মিশিয়ান ম্যাট্রিক্স মানে হচ্ছে তোমার বেসিক্যালি এ যদি তোমার কোন একটা, আমি হার্মিশিয়ান ম্যাট্রিক্স জাস্ট মানেটা হচ্ছে এই যে ধর এ যদি তোমার স্কোয়ার ম্যাট্রিক্সটা হয়, এ যদি তোমার স্কোয়ার ম্যাট্রিক্সটা হয়, তাহলে এ তার হার্মিশিয়ান কনজুগেটটা সেটা হচ্ছে এর সঙ্গে সমান হবে। তাহলে এইটাকে জাস্ট বলা হবে, মানে এইটার মানেটা হচ্ছে এইটা হচ্ছে ইজ দ্য হার্মিশিয়ান কনজুগেট অফ এ। আর হার্মিশিয়ান কনজুগেট মানেটা কি, মানে ধরো এ ম্যাট্রিক্সটা যদি তোমার এরকম দেখতে হয়, ধরো এ বি সি ডি হয়, তাহলে তার হার্মিশিয়ান কনজুগেট মানে হচ্ছে তোমার রো কলাম ইন্টারচেঞ্জ করতে হয়, এ সি বি ডি নিতে হয়, আর প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নিতে হয়। মানে তোমার ট্রান্সপোজ জানো, রো কলাম ইন্টারচেঞ্জ করলে ট্রান্সপোজ পাওয়া যায়, কিন্তু যেহেতু এই ম্যাট্রিক্স এলিমেন্টগুলো ইন জেনারেল তোমার কমপ্লেক্স হতে পারে, সেই জন্য আমি জাস্ট করবো রো কলাম ইন্টারচেঞ্জ করবো, প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নেবো। ঠিক আছে, তাহলে রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নিচ্ছি। হ্যাঁ, তাহলে সেটা তুমি হার্মিশিয়ান কনজুগেট পেয়ে গেলে। এবারে এটা দাঁড়াচ্ছে যে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্সের জন্য এর হার্মিশিয়ান কনজুগেট তোমার এর সঙ্গে জাস্ট সিম্পলি সমান হবে। ঠিক আছে, এইটা। তাহলে দেখো কি হলো না, হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আমি যেটা করব, যে প্রথম কথা সেটা হচ্ছে যে তুমি কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলোকে, সরি, কোন একটা কোয়ান্টাম স্টেটকে তুমি একটা কালাম ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স হিসেবে তুমি লিখবে, আর কোন একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে তুমি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হিসেবে লিখবে। আর এই যে স্কোয়ার ম্যাট্রিক্স যেটা দিয়ে তুমি কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে রিপ্রেজেন্ট করো, সেটা অবশ্যই হার্মিশিয়ান হতে হবে, কারণ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো হচ্ছে তোমার হার্মিশিয়ান। আর হার্মিশিয়ান অপারেটর যা সিম্পলি মানেটা কি, মানেটা হচ্ছে এর হার্মিশিয়ান কনজুগেট ইকুয়াল টু এ হবে। আর হার্মিশিয়ান কনজুগেটের মানেটা কি, যে রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নাও, তাহলেই তুমি হার্মিশিয়ান কনজুগেটটাকে পেয়ে গেলে। দেখো, তাহলে আমি যদি সোডিঞ্জার পজিশন বা মোমেন্টাম রিপ্রেজেন্টেশন ওয়েভ ফাংশনগুলোকে জানি,
তা সেইখান থেকে হাইসেনবার্গ ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনে কেমন করে তোমার অপারেটরগুলোকে কনস্ট্রাক্ট করতে হয় এবং কেমন করে হচ্ছে কোয়ান্টাম স্টেটটাকে এক্সপ্রেস করতে হয় সেটা তোমার কাছে পরিষ্কার হলো তো? কোনো অসুবিধা আছে যেটা বললাম? ঠিক আছে? কারো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা সবাই বলো, মানে কারো অসুবিধা থাকলে বলো, যে বুঝতে অসুবিধা হচ্ছে বা কিছু হলে বলো। ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, মানে মানে মন খুলে বলো, মানে কারো যদি অসুবিধা হয় বলবে, আমি অবশ্যই আবার বলবো তাহলে। হ্যাঁ, ঠিক আছে তো? তাহলে আমি এগোবার একটু। জয়ন্ত, জয়ন্তের কথা শোনা গেল না। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যা বলেছি ব্যাপারটা হ্যাঁ পরিষ্কার হ্যাঁ তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শেষে একটা কোশ্চেন কিছু আমাকে পড়ানো। কোশ্চেন করছিস কিছু নাকি? না, হ্যাঁ হ্যাঁ স্যার, একটা পড়িয়ে দিন, শেষে বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইটা হলো। তাহলে এবারে 4 নম্বরে চলে আসছি। 4 নম্বর হচ্ছে তোমার ডিরাক রিপ্রেজেন্টেশন। আচ্ছা, ডিরাক রিপ্রেজেন্টেশনে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে তোমার এনি কোয়ান্টাম স্টেট, any quantum state can be expressed by a vector in an infinite dimensional vector space called the Hilbert space। তাহলে একটা তোমার ইয়ে আছে, তোমার একটা ইনফাইনাইট ডাইমেনশনাল লিনিয়ার ভেক্টর স্পেস আছে, ইনফাইনাইট ডাইমেনশনাল, হ্যাঁ, লিনিয়ার ভেক্টর স্পেস, মানে এনি কোয়ান্টাম স্টেট ক্যান বি এক্সপ্রেস অ্যাজ এ ভেক্টর ইন অ্যান ইনফাইনাইট ডাইমেনশনাল লিনিয়ার ভেক্টর স্পেস কল দ্য হিলবার্ট স্পেস। তাহলে একটা ইনফাইনাইট ডাইমেনশনাল তোমার লিনিয়ার ভেক্টর স্পেস আছে যার নাম হচ্ছে তোমার হিলবার্ট স্পেস। এই হিলবার্ট স্পেসে একটা ভেক্টর হচ্ছে তোমার বেসিক্যালি কোয়ান্টাম স্টেটটা রিপ্রেজেন্ট করছে, আর দিস স্টেট, দিস ভেক্টর ইজ কল্ড দ্য কেট ভেক্টর অ্যান্ড রিপ্রেজেন্টেড অ্যাজ এই ধরো আমি এইরকম ভাবে লিখলাম, এইরকম ভাবে ব্র্যাকেট দিয়ে তোমার লিখতে হবে, একটা লাইন টানলে সাই লিখলে আর এখানে অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল টাইপের দিলে আর কি সেটা। তাহলে এনি কোয়ান্টাম স্টেট ক্যান বি এক্সপ্রেসড বাই এ ভেক্টর ইন অ্যান ইনফাইনাইট ডাইমেনশনাল লিনিয়ার ভেক্টর স্পেস কল দ্য হিলবার্ট স্পেস। এবারে লিনিয়ার ভেক্টর স্পেস কাকে বলে বা হিলবার্ট স্পেস কি সেগুলো আমরা পরে আলোচনা করব। তুমি ধরে নাও একটা, মানে যেমন আমাদের যেটা ইউক্লিডিয়ান স্পেস, মানে রিয়েল যে ভেক্টর স্পেসটা সেটাও তোমার কিন্তু একটা তোমার ফাইনাইট ডাইমেনশনাল লিনিয়ার ভেক্টর স্পেস। লিনিয়ার ভেক্টর স্পেস লিনিয়ার সুপারপজিশন প্রিন্সিপাল ওবে করে। এছাড়া হিলবার্ট স্পেসের ক্ষেত্রে আরো বেশ কিছু কিছু প্রপার্টিজ আছে আর কি, এগুলো ওই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে তোমাকে ওই রিং ফিল্ড, মানে গ্রুপ রিং ফিল্ড ভেক্টর স্পেসে পর করে থাকে আর কি। তখন মানে হিলবার্ট স্পেস নিয়ে আমরা পরে একটা সময় আলোচনা করব। এটা একটুখানি ইনভলভ ম্যাথামেটিক্স আছে আর কি, সেইটা এখন না জানলেও তোমার চলবে। তা দিস ভেক্টর ইজ কল্ড দ্য কেট ভেক্টর অ্যান্ড রিপ্রেজেন্টেড বাই সাই, এটা। আচ্ছা, এবারে বলা হচ্ছে যে ফর every Hilbert space, ধরে নাও এই হিলবার্ট স্পেসটা আমি এইচ দিয়ে এক্সপ্রেস করছি, there is a dual space, সেটাকে আমি এইচ টিল্ডে দিয়ে এক্সপ্রেস করলাম, which is again a linear vector space। আচ্ছা, যে কোনো তোমার যে হিলবার্ট স্পেস বা
তোমার সকল লিনিয়ার ভেক্টর স্পেস তার একটা ডুয়েল স্পেস থাকে, একটা কমপ্লিমেন্টারি স্পেস থাকে যাকে বলা হয় তোমার ডুয়েল স্পেস। তাহলে ফর এভরি হিলবার্ট স্পেস এইচ দেয়ার ইজ এ ডুয়েল স্পেস, যেটাকে আমি এইচ টিল্ডে বলছি, এইচ টিল্ডে, হুইচ ইজ এগেন এ লিনিয়ার ভেক্টর স্পেস। আর এনি ভেক্টর in the dual space is called the bra vector and represented as, ধরে নাও তোমার এইটা আমি এইরকম ভাবে লিখলাম, ও সরি উল্টো দিকে, এইটা। তাহলে হিলবার্ট স্পেসের ভেক্টরগুলো হচ্ছে তোমার কেট ভেক্টর, যে কেট ভেক্টর, আর হিলবার্ট স্পেসের একটা কমপ্লিমেন্টারি ভেক্টর স্পেস আছে যাকে বলা হয় ডুয়েল স্পেস। সেই ডুয়েল স্পেসের ভেক্টরগুলোকে তাকে বলা হয় ব্রা ভেক্টর, এবং তাদেরকে রিপ্রেজেন্ট করা হয় এইরকম ভাবে, যাতে করে সাজ দ্যাট তুমি যদি বাঁ দিক থেকে এই ফাইটাকে নাও, তার সঙ্গে গুণ করো হচ্ছে ডান দিক থেকে এই কেটটাকে নিয়ে, তাহলে এটা সবসময় একটা স্কেলার দেবে, একটা স্কেলার নাম্বার দেবে। তা দেখো কি হচ্ছে না, ডিরাক রিপ্রেজেন্টেশনে যেটা বলা হচ্ছে যে তুমি একটা হিলবার্ট স্পেস নাও, সেটা হচ্ছে ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, যেখানে বেসিক্যালি ওয়েভ ফাংশনসগুলো থাকে। সেই স্পেসে যে কোনো একটা ভেক্টরকে তুমি জাস্ট কোয়ান্টাম স্টেট হিসেবে ভাবতে পারবে, যে কোয়ান্টাম স্টেটটাকে বলা হবে কেট ভেক্টর। আর এবারে সেই হিলবার্ট স্পেসের একটা কমপ্লিমেন্টারি স্পেস আছে যাকে বলে ডুয়েল স্পেস। এই ডুয়েল স্পেসে তুমি যে কোনো একটা ভেক্টরকে নাও, হ্যাঁ, সেই ডুয়েল স্পেসের ভেক্টরটা সেটা তোমার দেবে কেট ভেক্টর, যেটাকে রিপ্রেজেন্ট করবে তোমার অ্যাঙ্গেলটা দেখো এইভাবে, যেভাবে রিপ্রেজেন্ট করবে তার ঠিক উল্টো দিকে একটা মিরার ইমেজের মতো করে জিনিসটাকে এক্সপ্রেস করা হচ্ছে। এবারে বাঁ দিক থেকে ব্রা ভেক্টর, ডান দিক থেকে কেট ভেক্টর নিলে যেন একটা স্কেলার নাম্বার বেরোয়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার নর্মাল। তাহলে মানে বেসিক্যালি জিনিসটা দাঁড়াচ্ছে যে যেমন সোডিঞ্জের পজিশন রিপ্রেজেন্ট ওয়েভ ফাংশন, যে ফাংশনের পজিশন ছিল, এখন ডিরেক্ট রিপ্রেজেন্টেশন ইজ নাথিং বাট এ ভেক্টর। আর যেমন ওয়েভ ফাংশনের কমপ্লেক্স কনজুগেট হয়, এখানে অ্যাজিভ জানো তুমি জাস্ট এই কেট ভেক্টরে কমপ্লেক্স কনজুগেট নিচ্ছে, সেটা বেসিক্যালি তোমার ব্রা ভেক্টর। মানে ব্যাপারটা কিরকম, যে যে এই যে কেট ভেক্টর এইটা, তার কমপ্লেক্স কনজুগেট সেটাই বেসিক্যালি তোমার ব্রা ভেক্টর। আর যদি তুমি এরকম করো যে কেট ভেক্টর তার কমপ্লেক্স কনজুগেট তার আবার কমপ্লেক্স কনজুগেট তুমি নিচ্ছ, তো সেটা কি হবে, এইটা তার কমপ্লেক্স কনজুগেট হবে। আচ্ছা, এবার কোনো একটা ভেক্টরের কমপ্লেক্স কনজুগেট সেটা ইটসেলফ হয়, সেটা তাহলে কি হয়ে যাচ্ছে না সাই এইটা হয়ে যাচ্ছে। তার মানে দেখো তোমার কেট তার কমপ্লেক্স কনজুগেটে ব্রা ভেক্টর পাওয়া যায়, আর ব্রা তার কমপ্লেক্স কনজুগেটে তুমি কেট ভেক্টর পেতে পারো। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস এটা। আচ্ছা, এবারে তোমার এই যে তুমি জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করো যে সোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে সোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে তোমার তো অলরেডি যে যে জিনিসগুলো লাগে সেগুলো তোমার অলরেডি জানা আছে, মানে ওয়েভ ফাংশন, তার কমপ্লেক্স কনজুগেট, তারপরে তোমার টোটাল প্রবাবিলিটি, অ্যাভারেজ ভ্যালু ইত্যাদি ইত্যাদি। তো তার সঙ্গে তুমি কম্পেয়ার করো ডিরাক রিপ্রেজেন্টেশন। আচ্ছা, ডিরাক রিপ্রেজেন্টেশনে যেহেতু তোমার ইনগ্রেডিয়েন্ট গুলো হচ্ছে তোমার কেট এবং ব্রা ভেক্টর, সেখানে অনেক সময় এটাকে বলা হয় ব্রাকেট ভেক্টর বা ব্রাকেট রিপ্রেজেন্টেশন আর কি। ব্রাকেট রিপ্রেজেন্টেশন মানে ডিরাক রিপ্রেজেন্টেশন অর ব্রাকেট রিপ্রেজেন্টেশন। তাহলে দেখো প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে এনি কোয়ান্টাম স্টেট, ধরো এনি কোয়ান্টাম স্টেট, সোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে কোয়ান্টাম স্টেটকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করছো, একটা ফাংশনের পজিশন হিসেবে। এনি কোয়ান্টাম স্টেট ইজ এক্সপ্রেসড অ্যাজ এ ফাংশন অফ পজিশন, তাই তো? মানে সাই যদি একটা কোয়ান্টাম স্টেট হয়, তুমি সাইটাকে জাস্ট আর এইরকম ভাবে তুমি এক্সপ্রেস করছো। আর এইখানে যেটা হচ্ছে যে এনি কোয়ান্টাম স্টেট ইজ এক্সপ্রেসড বাই এ কেট ভেক্টর, বাই এ কেট ভেক্টর। তার মানে কি সাইটাকে তুমি এখন এক্সপ্রেস করছো এইরকম ভাবে এটা। আচ্ছা, এবারে তোমার ওয়েভ ফাংশন, তার তুমি কমপ্লেক্স কনজুগেট নাও।
কমপ্লেক্স কনজুগেট অফ ওয়েভ ফাংশন, অর্থাৎ সাই তার কমপ্লেক্স কনজুগেট এইটা, তার মানে সাই আর তার কমপ্লেক্স কনজুগেট তুমি নিচ্ছ। আর এইখানে তুমি কমপ্লেক্স কনজুগেট অফ এ কোয়ান্টাম স্টেট বা কমপ্লেক্স কনজুগেট অফ কের ভেক্টর, ধরো এইটা সাই তার কমপ্লেক্স কনজুগেট, সেটা বেসিক্যালি তোমাকে এইরকম ভাবে এক্সপ্রেস করতে হবে, যেটা হচ্ছে তোমার ব্রা ভেক্টর। আচ্ছা ভাই, ক্লিয়ারলি কোন একটা জিনিসের কমপ্লেক্স কনজুগেটের কমপ্লেক্স কনজুগেট সেটা হয়, আর এইখানে যেটা দাঁড়াবে ক্লিয়ারলি তোমার কের ভেক্টর তার কমপ্লেক্স কনজুগেট তোমার ব্রা ভেক্টরের সঙ্গে সমান হবে এটা। আচ্ছা, আর কি লাগে তোমার? রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে ডিরাক or ব্রাকেট রিপ্রেজেন্টেশন। দেখো এইখানে হচ্ছে টোটাল প্রবাবিলিটি is expressed as integral over all space psi star r psi r ডিটা, এটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে। আর এইখানে টোটাল প্রবাবিলিটি is expressed as psi psi, এইরকম ভাবে তোমাকে লিখতে হয়। মানে যেটা তুমি শরিঞ্জের পজিশন রিপ্রেজেন্টেশন এইরকম ভাবে লেখো, সেটা তোমার ডিরাক নোটেশনে বা বাকেট নোটেশনে তোমাকে এইরকম ভাবে লিখতে হবে। টোটাল প্রবাবিলিটিকে তুমি এইরকম ভাবে এক্সপ্রেস করবে এইটা। আর 4 নম্বর তোমার ধরো ওভারল্যাপ ইন্টিগ্রাল। ওভারল্যাপ ইন্টিগ্রাল মানে যদি দুটো ফাংশন যদি একই ফাংশন না হয়, তখন তাদের মধ্যে ওভারল্যাপ থাকতেও পারে বা না পারে। ওভারল্যাপ ইন্টিগ্রাল ইজ expressed as integral over all space তাহলে psi 1 star r psi 2 r ডিটা, এটা তার ডিফারেন্ট ফাংশনস আর কি এইটা। আর তোমার যদি তুমি কমপ্লেক্স কনজুগেট psi 1 star r psi 2 r ডিটা তার কমপ্লেক্স কনজুগেটটাকে নাও, তাহলে কি হবে সেটা ইন্টিগ্রাল ওভার অল স্পেস এইটা psi 2 r স্টার হয়ে যাবে, psi 1 r হয়ে যাবে ইন্টু ডিটাও হয়ে যাবে এটা। তাহলে এখানেও ঠিক একই রকম ভাবে ওভারল্যাপ ইন্টিগ্রাল ইজ এক্সপ্রেসড অ্যাজ এইটা হচ্ছে এদিকে psi 1 এদিকে psi 2, এটা এরকম ভাবে তোমায় লিখতে হবে। মানে তুমি যখন প্রবাবিলিটি ক্যালকুলেট করবে, বাঁদিকে যে ফাংশন ডান দিকে তাই ফাংশন, আর এখানে কিন্তু আলাদা ফাংশন। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি তুমি কমপ্লেক্স কনজুগেট নাও psi 1 psi 2, বা কমপ্লেক্স কনজুগেট না সেটাকে লিখতে হবে তোমার psi 2 psi 1, ব্রাকেট নোটেশন জাস্ট রোলটাকে চেঞ্জ করে ফেললো, ব্রাটা কেটে চলে গেলে কেটটা ব্রাতে চলে গেল। আচ্ছা, এবার অ্যাভারেজ ভ্যালু, ভ্যালু অফ এ অপারেটর ইন সাই, মানে কোয়ান্টাম স্টেট সাই এর অ্যাভারেজ ভ্যালু এইটা, এটা তুমি কেমন করে লেখো না ইন্টিগ্রাল ওভার অল স্পেস তাহলে psi star r psi r ডিটাও ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস, ও সরি এখানে এ অপারেটরটাকে লেখা হয়নি, সরি এখানে একটা এ অপারেটর psi r ডিটাও এরকম ভাবে, আর নিচে থাকবে তোমার হচ্ছে নিচে থাকবে ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi star r psi r ডিটা।
এরকম ভাবে অ্যাভারেজ ভ্যালু রিপ্রেজেন্ট করা হয়। আর এইখানে হচ্ছে তোমার অ্যাভারেজ ভ্যালু এক্সপ্রেস করবে কেমন করে, না এটা হচ্ছে তোমার এই সাই এসআই বাই হচ্ছে তোমার সাই সাই, অথবা তুমি এটাকে সাই, এইখানে তুমি আর ব্র্যাকেটটা নাও দিতে পারো, মানে এখানে আর লাইনটা নাও দিতে পারো, সাই সাই এরকম। আচ্ছা, এবারে যদি তুমি এর কমপ্লেক্স কনজুগেট নাও, এর আভারে তার কমপ্লেক্স কনজুগেট নিলে এটা তোমার কেমন করে লিখতে হবে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস, এই যে এটাকে তুমি কমপ্লেক্স কনজুগেট নাও, তাহলে এটা কি হবে না এসআই আর তার কমপ্লেক্স কনজুগেট সাই আর ডিটা বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার আর সাই আর ডিটা, এরকম ভাবে তোমায় লিখতে হবে এটা, ঠিক আছে না? এটা কমপ্লেক্স কনজুগেট, তাহলে এইটা কমপ্লেক্স কনজুগেটের কমপ্লেক্স সেটা হয়ে গেল, আর এইটা তোমার হচ্ছে পুরোটা কমপ্লেক্স কনজুগেট হয়ে গেল। এটা এটা এরকম ভাবে লিখলে তুমি। আর যদি ওখানে যেতে, আর এখানে যখন তুমি দেখো যে এ তার কমপ্লেক্স কনজুগেট যদি তুমি নাও, তাহলে সেটা লিখতে হবে তোমার এ সাই সাই বাই হচ্ছে তোমার সাই সাই। এই যে এটা যখন তুমি আসছো, এটাকে এইরকম ভাবে লিখতে হয় আর কি, মানে রাদার এটাকে বলা ভালো হচ্ছে, এটাকে যখন আসবে যখন যাকে মানে হারমিশন তো অটোমেটিক্যালি হয় বলে আর তোমার এটাকে না করলেও হবে, এরকমই জাস্ট লিখে দিলাম এইটা। আর যদি তোমার একটা ম্যাট্রিক্স এলিমেন্ট ক্যালকুলেট করতে হয় 6 নম্বর, তাহলে ম্যাট্রিক্স এলিমেন্ট, এনি ম্যাট্রিক্স এলিমেন্ট is expressed as তাহলে aij মানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস, ধরো সাই আই স্টার আর এ অপারেটর সাই জে আর ডিটা, এরকম ভাবে তুমি এক্সপ্রেস করবে। আর এক্ষেত্রে হচ্ছে তোমার এলিমেন্ট ইজ এক্সপ্রেসড অ্যাজ এ আই, যেটা তুমি জাস্ট লিখবে এরকম ভাবে সাই আই এ অপারেটর সাই জে, এরকম ভাবে তুমি এক্সপ্রেস করবে, ঠিক আছে। আর পরিষ্কার এ আই জে তাই যদি কমপ্লেক্স কনজুগেট তুমি নাও, হয়ে যাবে কত ইন্টিগ্রাল ওভার অল স্পেস, তোমার এইটা হয়ে গেল হচ্ছে এ সাই জে আর তার কমপ্লেক্স কনজুগেট সাই আই আর ডিটা, এরকম ভাবে তোমায় লিখতে হবে। যেমন আগেরটা অ্যাভারেজ ভ্যালুর সময় যেমন করে কমপ্লেক্স কনজুগেট নিলে যেমন করে লিখতে হয় লিখেছি, এটা ঠিক একই রকম ভাবে তোমাকে লিখতে হলো এটা সাই আই জে তার স্টার্টটা। তাহলে এখানে যদি তুমি এ আই জে তার স্টার্টটাকে লেখো, তাহলে সেটাকে লিখতে হবে তোমার বেসিক্যালি দাদা এ সাই জে সাই আই, অ্যাকচুয়ালি এইরকম ভাবে লেখা উচিত আর কি, এ সাই জে সাই আই এরকম ভাবে লেখা উচিত। তবে অথবা তুমি এটাকে এইরকম ভাবে লিখতে পারবে, পরে দেখবে হারমিশন অপারেটর হয়ে যাওয়ার জন্য তাকে তুমি যেখানে সেখানে পাঠিয়ে দিতে পারো, মানে এটা এইরকম ভাবে বা এইরকম ভাবে তুমি জাস্ট বেসিক্যালি এটাকে লিখতে পারবে। মানে যাকে এটা আমি এখন এখন এইটা বলছি না, এটা হারমিশন অপারেটর হলে তবে লিখতে পারা যায় এটা আর কি, জাস্ট এইরকম ভাবে আমি লিখে ফেললাম। তাহলে কি হলো দেখো, তাহলে তাহলে এটা দাঁড়াচ্ছে তুমি খুব মেকানিক্যালি যখন সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন সরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে যাচ্ছ, তাহলে প্রথম একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে ডিরাক রিপ্রেজেন্টেশনে বা ব্র্যাকেট নোটেশনে তোমার কোয়ান্টাম স্টেটটাকে কেট ভেক্টর দিয়ে বোঝানো হবে, আর তার কমপ্লেক্স কনজুগেটটাকে হচ্ছে ব্রা ভেক্টর দিয়ে বোঝানো হবে। এবারে এটা একটা ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, সেই কেট ভেক্টরটা কি না, সে বেসিক্যালি একটা হিলবার্ট স্পেস বলে একটা স্পেস আছে যেখানে কোয়ান্টাম মেকানিক্সের ওয়েভ ফাংশনগুলো লাই করে, সেটা একটা লিনিয়ার ভেক্টর স্পেস, একটা ইনফাইনাইট ডাইমেনশনাল লিনিয়ার ভেক্টর স্পেস, যে কতগুলো প্রপার্টিজ ওবে করে, তখন তাকে হিলবার্ট স্পেস বলা হয়। সেই হিলবার্ট স্পেস এইটা নিয়ে ডিটেল আলোচনার জায়গা আছে, সেটা বিএসসির জন্য একটুখানি কঠিন হয়ে যাবে, এটা এমএসসির জন্য আমরা আলাদা করে করাবো। বিএসসি পার্টিকুলারলি মানে তোমরা এই প্রথম কোয়ান্টাম মেকানিক্স শিখছো, তো আমি চাই না যে আননেসেসারি কমপ্লিকেটেড জিনিস তোমাদের মধ্যে ঢুকিয়ে দিতে আর কি, ঠিক আছে। তাহলে তুমি জাস্ট এটাকে মানে ধরে নাও যে হিলবার্ট স্পেস নামে একটা কিছু স্পেস আছে, যেটা একটা লিনিয়ার ভেক্টর, তার ভেক্টরগুলো বেসিক্যালি কেট ভেক্টর, যেটা যেটা কোয়ান্টাম স্টেটকে রিপ্রেজেন্ট করা হবে। আর
হিলবার্ট স্পেসের একটা ডুয়েল স্পেস বা কমপ্লিমেন্টারি স্পেস আছে, যেই স্পেসের ভেক্টরগুলো হচ্ছে ব্রা ভেক্টর। তাহলে কেট ভেক্টর তোমার বেসিক্যালি যেন ওয়েভ ফাংশন বা কোয়ান্টাম স্টেটটাকে রিপ্রেজেন্ট করছে, আর কোয়ান্টাম স্টেটের যে কমপ্লেক্স কনজুগেট যেটা, সেটা বেসিক্যালি ব্রা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং কেট বা ব্রাকে কেমন সিম্বল দিয়ে এক্সপ্রেস করা হয় সেটা তুমি দেখলে। তো তোমার মূল যে জায়গাটা দরকার সেটা হচ্ছে এইটা। তো তুমি শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে সবকিছু অলরেডি করেছো। এই যে বাঁদিকে যে জিনিসগুলো কোয়ান্টাম স্টেট, তার কমপ্লেক্স কনজুগেট, তারপরে টোটাল প্রবাবিলিটি, তারপরে হচ্ছে তোমার ওই ওভারল্যাপ ইন্টিগ্রাল, অ্যাভারেজ ভ্যালু, ম্যাট্রিক্স এলিমেন্ট, তুমি সবকিছু করেছো। এবার সেইটা যদি তোমার ডিরাক বা তোমার ব্রাকেট নোটেশনে যায়, তাহলে সেটা কেমন দেখতে হবে। ডিরাক বা ব্রাকেট নোটেশনে দেখতে কেমন কেমন হবে সেইটা আমি তোমাকে মেকানিক্যালি শিখিয়ে দিয়েছি। তাকে একটা টেবিল করে আমি মোটামুটি শিখিয়ে দিলাম যে শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন জিনিসগুলো কেমন দেখতে, আর তাহলে ব্রাকেট নোটেশনে লিখতে সেই জিনিসগুলো তোমার কেমন দেখতে হবে সেটা তোমাকে শিখিয়ে দিলাম এইটা। তাহলে এবারে কি, এবারে তুমি জাস্ট ভেতরের ফিজিক্স টিজিক্স কিচ্ছু না বুঝে, যেহেতু শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে মানে জিনিসপত্রগুলো তুমি এক্সপ্রেস করতে অভ্যস্ত হয়ে গেছো, এখন কিছুই না, এখন হচ্ছে ব্রাকেট নোটেশন বা ডিরাক নোটেশনে সেগুলোকে জাস্ট এক্সপ্রেস করলেই হয়। মানে তোমার ভেতরের গ্রামারটা আমার এখন কিছু বুঝতে হচ্ছে না, তোমার জাস্ট তুমি ধরো একটা নাম, এটা এইরকম করে ব্যাপারটাকে বোঝো। ধরো তুমি লেসে মানে মানে আমরা ছোটবেলায় শিখেছিলাম আর কি, ধরো তোমাকে একটা নামের বানান তোমাকে করতে বলা হচ্ছে। তো নামের বানান যখন করতে বলা হয়েছে, তুমি বাংলায় বানানগুলো করতে তুমি জানো, ঠিক আছে। এবারে তোমাকে সেই বানানগুলো কিন্তু ইংরেজিতে লিখতে হয়, তাই কাজ মানে প্রথম যখন বাংলা থেকে ইংরাজি এই বানানগুলো লিখতে হয়, তখন তোমাকে কি করে না, একটা দেখবে টেবিল বানিয়ে দেয়, বলে যে তুমি যখন অ পাবে সেটাকে তুমি এ লেখো। তারপর ধরো তুমি কথা কথা বলছো হর্ষইকার পাচ্ছ, সেটা ই বা আই লেখো, বা যদি ক পাচ্ছ এখানে কে লেখো, বা খ পাচ্ছ হচ্ছে কে এইচ লেখো। তাহলে এইরকম ভাবে শিখিয়ে দেওয়া হয়, তাহলে তুমি সেইখান থেকে খুব ইজিলি বানানটাকে করে ফেলতে পারছো আর কি, ঠিক আছে। আমি যখন আমার নামের বানান যখন বলছি নবকুমার, তাহলে জাস্ট আমি এইভাবে বানানটা করছি, দন্তন্য প্লাস অ প্লাস ব প্লাস অ, মানে দন্তন্য হসন্ত বয় হসন্ত আর কি, এটা নব, ক প্লাস হর্ষ প্লাস ম প্লাস আকার প্লাস র হসন্ত, নবকুমার হলো। এবার তোমাকে জাস্ট বলে দেওয়া হয়েছে তুমি অ পেলে এ লেখো, এন পেলে দন্তন্য পেলে এন লেখো, বা ব পেলে বি লেখো, বা অ পেলে আবার এ লেখো। তো সেই মতো করে দেখো তুমি ইংরাজি বানানটাকে লিখে ফেলতে পারছো। তাহলে জাস্ট এইটুকু জানলেই তো আমার চলবে, তাই না। মানে আমার তো সায়েন্সটা পাল্টাচ্ছে না, কোয়ান্টাম মেকানিক্স তো আর রিপ্রেজেন্টেশন পাল্টাচ্ছে না। তোমার হচ্ছে যে কিছু রিপ্রেজেন্টেশন কোথাও কোথাও তোমার কনভিনিয়েন্ট, মানে পার্টিকুলারলি ব্রাকেট নোটেশন বা ডিরাক নোটেশন না সব কিছু বেশ ছোট ছোট দেখতে হয়। তুমি এখানে খেয়াল করে দেখো যে এই যে একটা অ্যাভারেজ ভ্যালুর কমপ্লেক্স কনজুগের বাঁদিকটা লিখেছে কত একটা ক্লামজি কমপ্লিকেটেড দেখতে, আর ডান দিকে থেকে জিনিসটা কত সিম্পল দেখতে। তুমি যখন এই যে টোটাল প্রবাবিলিটি যখন ক্যালকুলেট করেছো, ইন্টিগ্রাল আবার অল স্পেস সাই স্টার আর সাই আর ডিটাও একটা বড় দেখতে, তুমি দেখো যখন ব্রাকেট নোট এখানে এক্সপ্রেস করছে কেমন একটা বেশ সুন্দর একটা ছোট দেখতে হয়ে গেল। তার মানে কি, যে তোমার এই যে মানে যেটা শরীরের পজিশন রিপ্রেজেন্টেশনে রিপ্রেজেন্ট করতে যেটা আমাদের ক্লামজি দেখতে লাগে, সেটা ডিরাক বা ব্রাকেট নোটেশনে কিন্তু ওটা তুমি অনেক ইজিলি রিপ্রেজেন্ট করতে পারছো আর কি, ঠিক আছে। তাহলে এই জন্যই হচ্ছে একটা থেকে আরেকটা রিপ্রেজেন্টেশন জানা তোমার দরকার পড়ে। আর এখানে একটা জিনিস বলি যে ধরো তুমি এই যে সকাল কেট ভেক্টরটা, এইটা কেমন দেখতে, মানে এটা খায় না মাথায় দেয় আমি কিছুই কিন্তু জানি না, কিন্তু এটাকে যখন তুমি ভেক্টর বলছো, এটা এটা তোমার কেট ভেক্টর, তো এই কেট ভেক্টরের ফর্ম টর্ম কিচ্ছু আমি জানি না, কিন্তু তুমি যেটা করতে পারো যে তোমার ওই চেনা জিনিসের ফর্মে এই অচেনা জিনিসটাকে মনে মনে ভাবতে পারো, যে কেট ভেক্টর মানে অ্যাজিভ যেন তুমি মনে মনে ভাবো যে আমার ওই যে হাইসেনবার্গ ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনে তুমি একটা কালাম ম্যাট্রিক্স দিয়ে তুমি তো একটা কোয়ান্টাম স্টেটকে রিপ্রেজেন্ট করে ফেলেছিলে। তা তুমি মনে মনে ভাবো না সকাল তোমার কেটটা হচ্ছে এরকম দেখতে, তাহলে কি হচ্ছে তোমার ভিজুয়ালাইজেশন সুবিধা হবে। আচ্ছা, তোমাকে যদি এইটাকে করতে বলে, এইটা কি না, এটা তো বলা হয়েছিল কেট ভেক্টরের কমপ্লেক্স কনজুগেট ব্রা ভেক্টরটা। তার মানে কি, তার মানে বেসিক্যালি হচ্ছে এই যে C1 C2 ডট 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 করে Cn করলে তুমি এই যে এর বেসিক্যালি কমপ্লেক্স কনজুগেটটা, এর কমপ্লেক্স কনজুগেটটা কি না C1 স্টার C2 স্টার ডট ডট করে Cn স্টার। তার মানে তুমি যদি কেট ভেক্টরটাকে মনে মনে এরকম কালাম ম্যাট্রিক্স হিসেবে ভাবো, তাহলে ব্রা ভেক্টরটা দেখো রো অ্যাট্রিক্স হয়ে যাচ্ছে উইথ দ্য কমপ্লেক্স কনজুগেট। এবারে পরিষ্কার দেখো, যদি এদিকে ব্রা আর এদিকে কেট তুমি নাও, তাহলে কি হচ্ছে দেখো, ভালো করে দেখো এটা কি হচ্ছে না, এইদিকে ব্রা আর এদিকে কেট ভেক্টরটা নিলে তাহলে এটা C1 স্টার, এটা C2 স্টার ডট 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 করে Cn স্টার হয়ে গেল। আর তারপরে তোমাকে বসাতে হবে কি, সরি কি দেবো
এইটা তাহলে এইটা কি হবে, এইটা তার সাথে গুণ হবে কি C1 C2 ডট 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 করে Cn। আচ্ছা খেয়াল করে দেখো, এইটা কালাম ম্যাট্রিক্স মানে হচ্ছে তোমার রো হচ্ছে এনটা, কালাম হচ্ছে একটা, আর এখানে রো হচ্ছে একটা, কালাম হচ্ছে তোমার এনটা। তাহলে আলটিমেট যেটা বেরোবে কি একটা এন বাই এন তোমার ম্যাট্রিক্স বেরোবে। তার মানে সেটা বেসিক্যালি স্কেলার নাম্বার, সেটা সামেশন ওভার 1 to n হয়ে যায়, সিআই মডুলাসের স্কোয়ার হয়, যেটা বেসিক্যালি একটা স্কেলার, মানে 1/1 মানে হচ্ছে একটা স্কেলার নাম্বার দিল তোমার একটা। তা দেখো তুমি ওইখানে যেমন ওই সাইজটার সাই এইরকম ভাবে লিখেছিলে, এখন ব্রা ভেক্টরকে কেট ভেক্টর দিয়ে গুণ করলে তোমার এই জিনিসটা দাঁড়াবে এটা। আর এবারে তুমি একটা জিনিস কেয়ারফুল হয়ে যাবে, দেখো যদি তুমি এই এদিকে হচ্ছে তোমার সরি, তুমি যদি এইটাকে এরকম ভাবে লিখতে না, মানে আমি গুণটাকে স্কেলার নাম্বার পেতে গেলে তোমার কি করতে হচ্ছে, বাঁ দিক থেকে ব্রা আর ডান দিকে কেট দিয়ে গুণ করতে হয়েছে। কিন্তু উল্টোটা করতে লেসে এইটা তার সাথে তুমি গুণ করো ধরো এইটা, তাহলে বাঁ দিকে কেট আর ডান দিকে ব্রা ভেক্টর গুণ করলে তোমার কেমন দেখতে হবে, এইটাকে লিখতে হবে C1 C2 ডট 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 Cn এর মতো, আর এইটাকে লিখতে হবে C1 স্টার C2 স্টার ডট 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 Cn স্টারের মতো। তাহলে এবারে খেয়াল করে দেখো, এইখানে হচ্ছে রো হচ্ছে এনটা, কালাম হচ্ছে একটা, এদিকে রো হচ্ছে একটা, কালাম হচ্ছে তোমার এনটা। তাহলে আলটিমেটলি যেটা তুমি পাবে সেটা কি পাবে বলো তো, পাবে হচ্ছে তুমি বেসিক্যালি দেখো এন ক্রস এন একটা ম্যাট্রিক্স পাবে, তাই না? মানে এটা গুণ করলে কি হবে, এন ক্রস ওয়ান আর ওয়ান ক্রস এন গুণ করলে এন ক্রস এন একটা তুমি ম্যাট্রিক্স পাচ্ছ তো, তাই না? বুঝতে পেরেছো? তাহলে এইটা কি, তাহলে দিস হ্যাঁ রিপ্রেজেন্টস, তাহলে এটা কিন্তু দিস ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স, এন বাই এন স্কোয়ার ম্যাট্রিক্স, এবং দিস রিপ্রেজেন্টস কি একটা স্কোয়ার ম্যাট্রিক্স, মানে দিস রিপ্রেজেন্টস অ্যান অপারেটর। এটাকে একটা অপারেটর রিপ্রেজেন্ট করবে, এই পরবর্তীকালে দেখবো, মানে এইটাকে জাস্ট বলা দিস ইজ এ প্রজেকশন অপারেটর, এটা এটা সামহাউ প্রজেকশন অপারেটর টাইপের একটা জিনিস আর কি। আমি প্রজেকশন অপারেটর ভালো করে পড়াবো যখন, তখন বলবো আর কি। তা তুমি খেয়াল করবে যে এই যে এই যখন ম্যাট্রিক্স ফর্মে তুমি ভাবছো, তখন কিন্তু কোন দিক থেকে কোন দিকে গুণ করছো তার একটা কম্প্যাটিবিলিটির ব্যাপার আছে। তুমি যদি কেট ভেক্টরটাকে কালাম ম্যাট্রিক্স হিসেবে লেখো, ব্রা ভেক্টরকে রো ম্যাট্রিক্স হিসেবে লেখো, তাহলে কিন্তু তোমার বাঁ দিক থেকে ব্রা, ডান দিক থেকে কেট গুণ করলে স্কেলার নাম্বারটা যেটা প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করে। আর যদি বাঁদিকে তুমি জাস্ট কেট ভেক্টর করো, বাঁদিকে কেট ভেক্টর, ডান দিকে ব্রা ভেক্টর রেখে যদি তুমি গুণ করো, তাহলে এটা এন বাই এন একটা স্কোয়ার ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করলে, যেটা অ্যাকচুয়ালি একটা অপারেটর রিপ্রেজেন্ট করবে, এবং সেই অপারেটরটা হচ্ছে সকাল তোমার প্রজেকশন অপারেটর। আর যদি এইটার সঙ্গে এইটা গুণ করো, অথবা এইটার সঙ্গে এইটা গুণ করো, হ্যাঁ, দিস these products are not possible। কারণ এই যে কম্প্যাটিবিলিটির ব্যাপার আছে, ম্যাট্রিক্স গুণ করলে কি করতে হয়, তোমার এর রো এর সাথে এর কালাম, বা এর কালামের সাথে এর রো তো সমান হতে হয়, হ্যাঁ, তোমার সেটা হবে না বলে তুমি এই দুটো কালাম গুণ করতে পারবে, দুটো রো তুমি গুণ করতে পারবে না। অর্থাৎ কেট কেট গুণ করা বা ব্রাবে গুণ করা এটা তোমার পক্ষে সম্ভব নয়। তাহলে ব্রা আর কেট তোমাকে গুণ করতে হবে, বাঁ দিক থেকে ব্রা, ডান দিক থেকে কেট, বা বাঁ দিক থেকে কেট, ডান দিক থেকে ব্রা। বাঁ দিক থেকে ব্রা, ডান দিক থেকে কেট তুমি গুণ করলে সেটা একটা তোমার নাম্বার দিয়ে দিচ্ছে, স্কেলার নাম্বার। আর যদি তুমি বাঁ দিক থেকে কেট ভেক্টর, বাঁ দিক থেকে ব্রা ভেক্টর তুমি গুণ করো, সেটা একটা তোমার অপারেটর দিয়ে দেবে। এটা তুমি মাথায় রাখবে, হ্যাঁ। তাহলে এই যে কোন গুণটা সম্ভব, কোন গুণটা সম্ভব নয়, কোনটা গুণ করলে প্রবাবিলিটি ডেনসিটি দেয়, কোনটা গুণ করলে তোমার অপারেটর দেয়, তুমি যদি জাস্ট মনে মনে এইটাকে ভেবে নাও যে কেট ভেক্টরটা জাস্ট একটা কালাম ভেক্টরের মতো, কারণ হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আমাকে তাই বলে দিয়েছে। আর করেসপন্ডিং ব্রা ভেক্টরটা হচ্ছে তোমার এই কালাম ভেক্টরটা, তোমার রো কালাম, কালাম ম্যাট্রিক্সটা রো কালাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট করা, এরকম দেখতে। তাহলে দেবে গুণের মানে টানেগুলো তোমার কাছে সিম্পলি পরিষ্কার হয়ে যাবে। এটা একটা জায়গা তোমার মাথায় রাখা। আর একটা জিনিস তোমায় বলি যে ধরো এই আর অপারেটর, যেটা আর অপারেটরটা এইটা, তার একটা করসপন্ডিং তোমার এ আছে, তার করসপন্ডিং তোমার একটা আর ভেক্টরটা তোমার করসপন্ডিং একটা অপারেটর রিপ্রেজেন্টেশন আছে। আর এইখানে ধরো তুমি একটা কেট ভেক্টর নিলে, এইটা তোমাকে আলটিমেটলি যেটা দেয় সেটা হচ্ছে শোরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে যে ওয়েভ ফাংশনটা সেটা তোমার দিয়ে দেয়। আর ঠিক একই রকম ভাবে পি একটা ভেক্টর, সেইটা যদি তোমার কেটের উপরে কাজ করে যেটা দেয়, সেটা তোমার পিটাকে দেয়। তার মানে এইটা হচ্ছে তোমার কোয়ান্টাম স্টেট ইন শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন।
আর এইটা হচ্ছে তোমার বেসিক্যালি কোয়ান্টাম স্টেট ইন Schrödinger momentum representation. ঠিক আছে, তাহলে কোয়ান্টাম স্টেট ইন Schrödinger momentum representation পেতে গেলে কিছুই না, কের ভেক্টর যেটা আছে তার সঙ্গে তুমি জাস্ট বাঁদিক থেকে এই মোমেন্টাম ভেক্টরটাকে নিয়ে তুমি জাস্ট মোমেন্টাম অপারেটরটাকে নিয়ে তুমি জাস্ট এই গুণটাকে করে ফেলো, তাহলেই হচ্ছে কোয়ান্টাম স্টেট ইন Schrödinger momentum representation পেয়ে যাবে। আর তোমার এই যে আরটাকে যদি সাইয়ের উপরে কাজ করা, তাহলে এইটাকে যদি তুমি নিয়ে নাও তাহলে তুমি বেসিক্যালি হচ্ছে কোয়ান্টাম স্টেট ইন Schrödinger পজিশন রিপ্রেজেন্টেশন তুমি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে কানেকশনটাকে আমি জাস্ট অ্যাট দ্য সেম টাইম তোমায় বলে দিচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে দেখো আমরা যা করলাম একটুখানি অ্যাবস্ট্রাক্ট, একটুখানি হয়তো কঠিন অন্য ক্লাসগুলোর রেসপেক্টে, হ্যাঁ, যেটা করেছে সেটা বুঝতে কোথাও কি অসুবিধা হয়েছে কি আমার তাহলে বলে না একটুখানি, তাহলে আমি আবার বলতে পারি তোমাদেরকে। মানে রিপ্রেজেন্টেশন কোয়ান্টাম মেকানিক্স জাস্ট খুব মেকানিক্যালি যে কতগুলো পপুলার রিপ্রেজেন্টেশন আর কি সেগুলোকে নিয়ে কথাবার্তা বলা, তুমি মানে কোয়ান্টাম মেকানিক্স অনেকটা শিখে ফেলেছো, সবটাই যে Schrödinger পজিশন রিপ্রেজেন্টেশনে সেটা তোমার জানা আছে। আসলে এরপরে আমরা বেশ কিছু কিছু জিনিসপত্র শিখবো যেখানে না একটুখানি কমপ্লিকেটেড জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলো, মানে এর আগে এতক্ষণ পর্যন্ত কোয়ান্টাম মেকানিক্স যেটা পড়েছো যেটা কনসেপচুয়ালি অ্যাজিভ জন্য খুব সহজ ছিল, কনসেপচুয়ালি শুধু বলবো না নোটেশনাল রেসপেক্টে ব্যাপারটা খুব সহজ ছিল। এবারে কিছু কিছু জিনিসপত্র আমাকে ইউজ করতে হবে, পার্টিকুলার হারমিশন অপারেটর, বেশ কিছু থিওরেমস, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আর কি। সেইখানে দেখবে এই যে এই মানে মানে বড্ড একই রকমের জিনিস না, মানে তোমাকে এত লিখতে হয়, সেটা ওই লেখাটা যদি একটু ভালো মানে ছোটখাটো হিসেবে না করি তাহলে ব্যাপারটা বেশ খারাপ দেখতে লাগে। মানে ওই যেটা আমি দেখো এইখানে যেটা হচ্ছে যে অ্যাভারেজ ভ্যালু অলরেডি পস্টুলেট থেকে তোমাকে শেখানো হয়, পস্টুলেট করে তোমাকে শেখানো হচ্ছে, তাহলে এবার অ্যাভারেজ ভ্যালু নিয়ে যখন তুমি মানে একটা কোন একটা ক্যালকুলেশন বা কিছু একটা করছো, এরকম একটা বাঁদিকে এরকম একটা কমপ্লিকেটেড জিনিস তোমাকে বারবার 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 লিখতে হচ্ছে, তার বদলে যদি আমি সেটা নিয়ে একটা শর্ট হ্যান্ড নোটেশন আমি ইউজ করতে পারতাম আর কি, যেটা বেসিক্যালি ব্র্যাকেট নোটেশন বা ডিরাক নোটেশন, তাহলে আমার লাইফটা অনেক সিম্পল হতো না। আমি সেই কাজের জন্য তোমাকে যা রিপ্রেজেন্টেশন ইন কোয়ান্টাম মেকানিক্স শেখাচ্ছি, এখানে ফিজিক্স কিছু পাল্টাচ্ছে না, তুমি যা আগে জানতে যা রেজাল্ট পেতে তুমি সেগুলিকেই পাবে, শুধু তুমি প্রথম দিকে ওই এক দুদিন যেটা হবে যে তুমি একটুখানি অভ্যস্ত হও, মানে যেটা হয় আর কি একটা ছোট ছেলে যে ইংরাজি একদম জানে না, সে শুধুমাত্রই বাংলা জানে, সে কোনো কিছু লিখতে বলে সে বাংলায় লেখার চেষ্টা করবে, কিন্তু দু একদিন তাকে কি করো না ইংরাজি আর পাশে বাংলা, বাংলা তার পাশে ইংরাজি শেখা, বাংলা তার পাশে ইংরাজি শেখা, এইভাবে দু একদিন চলতে চলতে তারপরে দেখবে যে ইংরাজিটা সকল অনেক 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 সহজে লেখা যায় হয়তো বাংলার তুলনায়, হ্যাঁ, যুক্তাক্ষর না থাকার জন্যে বা মোটামুটি উচ্চারণের সঙ্গে বেশ কিছুটা মিল থাকে যাওয়ার জন্যে, হ্যাঁ, তুমি দেখবে মানে জাস্ট কদিন পরেই তুমি দেখবে যে বাংলার তুলনায় তোমার যেন ইংরাজিতেই তোমার বেশি চলে আসছে বা ইংরাজিতে তুমি বেশি কমফোর্টেবল হয়ে যাচ্ছ। আমাদেরও তাই হবে, আমাদের যেটা হবে যে আমরা Schrödinger পজিশন রিপ্রেজেন্টেশন অনেকটাই কিছু করে ফেলেছি, তারপরে আমরা ওই একটা দুটো ক্লাস Schrödinger পজিশন রিপ্রেজেন্টেশনে যেটা করেছে সেটাই Schrödinger সেটাই তোমার ডিরাক নোটেশনে বা বাকেট নোটেশনে আমরা ইউজ করব, মানে আমরা Schrödinger মোমেন্টাম রিপ্রেজেন্টেশন বা হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এইগুলোকে নিয়ে বেশি কথাবার্তা বলবো না, আমরা একদম Schrödinger পজিশন রিপ্রেজেন্টেশন থেকে তোমার ডিরাক রিপ্রেজেন্টেশন বা ব্র্যাকেট নোটেশনে চলে আসবো। তাহলে যে জিনিসগুলো Schrödinger পজিশন রিপ্রেজেন্টেশনে করব সেইগুলোই তোমাকে ব্র্যাকেট নোটেশনে লিখে দেখাবো। এরকম একদিন দুদিন লিখতে লিখতে দেখবে তুমি কেমন একটা অভ্যস্ত হয়ে গেছো, তোমার অটোমেটিক্যালি ওই 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 ইন্টিগ্রেশন এরকম বড় সাইন টাইন দেওয়ার বদলে হচ্ছে তুমি ব্র্যাকেট নোটেশনটাকে দেখবে বেশি বেশি ইউজ করছো, সেটাই আমাদের বেসিক্যালি ইন্টেনশন। এবং যেটা হচ্ছে ওই অনেক কিছুই দেখতে পাবে, অর্থোগোনালিটি থেকে শুরু করে তারপরে অর্থ নর্মালাইজেশন থেকে শুরু করে অনেক কিছু এই দেখবে ভেক্টর হিসেবে দেখলে ইন্টারপ্রিটেশনে অনেক অনেক সুবিধা হয় আর কি, সেই কাজটাও আমার অবশ্যই একটু করতে হবে আর কি। ঠিক আছে, তা দেখো তাহলে আমরা মানে বেসিক্যালি আজকে যে জিনিসটা কভার করলাম সেটা বেসিক্যালি রিপ্রেজেন্টেশন কোয়ান্টাম মেকানিক্স, সেটা খুব ব্রিফলি আলোচনা করা হলো। তাহলে আজকে মোটামুটি ভাবে আমরা এখানে শেষ করছি। আজ এটা কত নম্বর লেকচার? মোটামুটি 16-16 এরকম একটা কিছু হবে নাকি? কত নম্বর লেকচার চলছে জানো? মানে আগের গুলো কি লেকচার নাম টাম দেওয়া হয়, নাম্বার দেওয়া হয়? আরে মানে আগের লেকচারে পৌর্ণমিকাটা পড়েছে তার কোনো নাম্বার ছিল? 7 এটা 8 হবে, 7 হবে। 7-8 কিভাবে হবে রে? মানে ও তো
7-8 তো নয়, অনেক বেশি হবে তো। যাকে মনে নেই হয়তো। লেখাও নেই। হুম হুম হুম। ঠিক আছে, ঠিক আছে। যাকে মানে আজকে তো মোটামুটি একটা জিনিস শুরু করে পুরোটাই শেষ করা হয়ে গেছে যেহেতু, তাহলে এটা যদি লেকচারে কন্টিনিউশন যদি থাকে তো তোমাদের নিজেদের কাছে একটা লেকচারে কন্টিনিউশন থাকবে। মানে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের পরে যদি লেকচার 1 থেকে শুরু হয় তাহলে 7-8 এরকমই হবে। কেন পস্টুলেট 1 মনে হয় আমি 2 দিন পড়িয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পস্টুলেট 1 2 দিন। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে ওটা ওই আপনি যেটা বলছেন হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের পরেই 7-8 হবে স্যার, ওটাই ওরকম ভাবে চলছে। হ্যাঁ, মানে এটা কত নম্বর? এটা তাহলে 8 না 7? এটা 7 মতো এইটা 7। দেখে নিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, সেটা মানে যাকে তোমার কাছে পরপর করে থাকার জন্য আর কি। মানে এটা যখন তুমি আস্তে আস্তে জিনিসগুলোকে হয়তো একসাথে রাখবে, সেটা ওই প্রিন্ট আউট নিয়েই হোক বা তোমার সফট কপি ফর্মেই হোক, তাতে তো একটা একটা সাবজেক্ট তো একটা লজিক্যাল কন্টিনিউয়েশন আছে। তাহলে পড়ার সময় যেন তোমার নিজের একটা আইডিয়া থাকে যে কার পর কোনটা তুমি অ্যাকচুয়ালি পড়ছো আর কি। মানে ওই মানে আমরা মানে কোয়ান্টাম মেকানিক্স তো খাপ ছাড়া করে পড়লে হবে না। তোমাকে তো একটা কন্টিনিউয়েশনের ব্যাপার আছে। ওই জন্য দিদি যেখানে তোমাদের শেষ করেছে আমি কিন্তু তার পরের জিনিসটাই বললাম। ও পরের দিন যখন আবার ওই কমিউটেশন রিলেশন দু একটা জিনিসপত্র মানে বাকি আছে, দু একটা কমিউটেশন রিলেশন বাকি আছে দেখলাম। আর তারপরে তোমার হাইসেনবার্গ, তারপরে তোমার হচ্ছে হারমিশন অপারেটরে যখন ঢুকে যাবে, এই হারমিশন অপারেটর ঢোকার সময় এই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য কোয়ান্টাম মেকানিক্স আর কি, হ্যাঁ, বা ব্রাকেট নোটেশন আর কি, সেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হবে। মানে নেক্সট ক্লাসে দেখবে তোমার ওই মানে কমিউটেশন ব্র্যাকেটটাকে নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলা হবে, তারপরে হারমিশন অপারেটর, সেটা হয়তো দুটো ক্লাস তো লাগবেই। লাগলে তোমার পস্টুলেট 4টা শেষ হয়ে যাবে, একটা ক্লাস লাগবে পস্টুলেট 5। হ্যাঁ, সেটা হয়ে গেল, তারপর আমরা পার্টিকুলার বক্স প্রবলেমের ক্ষেত্রে ঢুকে যাবো। আর খান-তিনেক ক্লাসের মধ্যে হচ্ছে মেকানিক্স পার্টটা তোমার হয়ে যাবে। হ্যাঁ, তারপরে তোমার ওই সিম্পল অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে তোমার পার্টিকুলার বক্স আর হারমোনিক অসিলেটর, এই দুটো প্রবলেম। মানে কিছু জায়গায় শুধু পার্টিকুলার বক্স পর্যন্ত আছে, আর কিছু কিছু জায়গায় হচ্ছে বক্স প্লাস হারমোনিক অসিলেটর দুটোই আছে আর কি। এই পার্টটা তারপর আমরা বলে নিতে পারবো।